আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কোয়ারি, কিছু জানার থাকলে, কোশ্চেন থাকলে বলো। আর না হলে আমরা অ্যাপ্রোচ করবো, এগোবো। তো আমরা গতদিনে ডায়নামিক্স এর ওয়ার্ক পাওয়ার এনার্জির অংশটা আলোচনা করেছিলাম। ইলাস্টিক বডিজের কলিশনের মধ্যে যে প্রবলেম গুলো হয় সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমাদের ওখানে আমরা জেনেছিলাম কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এবং কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনকে কাজে লাগিয়ে কোনো ইলাস্টিক বল যদি আমরা ড্রপ করি, সেক্ষেত্রে তার টাইম এবং ওই টাইমের মধ্যে যতটা ডিস্টেন্স ট্রাভেলস করবে সেই ডিস্টেন্সটা আমরা বের করা শিখেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ তো সবাই? কোনটা কি কাঁপছে এরকম মনে হচ্ছে? ছবি নড়ছে? ঠিক আছে। কারো কোনো রেসপন্স নেই? ঠিক আছে তো? তো আমরা আজকে সিম্পল হারমোনিক মোশন এবং তার পরবর্তী যেগুলো অংশগুলো আছে, আমরা ডায়নামিক্স যেহেতু ঢুকেছি, ডায়নামিক্স, রিজিড বা স্ট্যাটিক যা আছে পুরোটাই কভার করে বেরোবো আস্তে আস্তে করে। তো গতদিনের আলোচনার পর আমরা কন্টিনিউশন করছি। তো আমাদের যখন কোনো পার্টিকেল মুভ করে, সেই মুভমেন্টের ক্ষেত্রে আমাদের মেনলি যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা অনেক সময় ল অফ ফোর্স বলে থাকি। কোনো ক্ষেত্রে কোনো একটা পার্টিকেল মুভ করছে, তার কোনো একটা পজিশন বলা আছে, হয়তো বলা হলো ল অফ ফোর্স বের করো বা হোয়াট ইজ দ্য ল অফ ফোর্স, অর্থাৎ সেখানে আমাদের যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনটার কথা। যে অ্যাক্সিলারেশনটা কার সাথে ভ্যারি করছে, রেডিয়াসের সাথে, রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, না সরাসরি প্রপোর্শনাল, কি স্কয়ারের সাথে প্রপোর্শনাল, ইনভার্স স্কয়ার ল, না কোন মেথড বা কোন রুলস এর মাধ্যমে আমরা অ্যাক্সিলারেশনটা পাচ্ছি বা ফোর্সটা পাচ্ছি, সেটাই আমাদের চাওয়া হয় ল অফ ফোর্স হিসেবে। তার কারণ তোমরা ইতিমধ্যে জানো যে ফোর্স E বা F ইকুয়ালস টু m ইনটু অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনের সাথে মাস গুণ করতে পারি, আমরা ফোর্সটা পেয়ে যাই ডিউ টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তো আমাদের যখন আমরা সিম্পল হারমোনিক মোশনের কথা বলবো, সেই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয় না, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাক্সিলারেশনটা সর্বদা নেগেটিভ হয়, এবং সেটা আরো একটা ম্যাটার হয় যে আমরা যে ডিস্টেন্সের কথা বলি সেই ডিস্টেন্সের নেগেশনের সাথে ভ্যারি করে। অর্থাৎ আমরা যদি এট এ টাইম টি তে যদি ধরে নিই যে অ্যাক্সিলারেশনটা d2x/dt2, তাহলে সেই d2x/dt2 কি করে না, ভ্যারিজেস -x। আর সেই ভ্যারিজেস -x অর্থাৎ ওখানে আমরা যদি ভ্যারিয়েশন থেকে ইকুয়ালিটিতে নিয়ে যাই, সেই ইকুয়ালিটিতে নিয়ে যাওয়ার জন্য আমরা কনস্ট্যান্ট নিয়ে আসি। অর্থাৎ ইন জেনারেল আমাদের d2y/dx2 ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এই ফর্মে যদি আমরা আসি, তখন সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন আমাদের এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। এর সলিউশনটা যে ফর্মে আছে, এই সলিউশনটা আমরা দুটো ফর্মে নিয়ে আসতে পারি। x ইকুয়াল টু a ইনটু cos ওমেগা t প্লাস এপসাইলন বা কিছু এই আকারে নিয়ে আসতে পারি, কিংবা আমাদের অন্যভাবে যে c1 বা e টু দি পাওয়ার সামথিং ইনটু c1 cos ওমেগা t প্লাস e টু sin ওমেগা t, এরকম ভাবে কিন্তু আমরা আনতে পারি। তো যেভাবে জানি না কেন সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন এখানে যেটা আমরা বলতে চাই যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি বা এটা আমাদের সিম্পল হারমোনিক মোশন বলে পারে, টাইম পিরিয়ডটা কি হবে, অর্থাৎ আমাদের পর্যায়কাল সেটা কি হবে। টাইম পিরিয়ডের জন্য আমাদের ডেফিনেশন হয়েছে যে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π/ওমেগা। অর্থাৎ এখানে আমাদের এক্স এর সাথে যেটা রয়েছে সেটাকে আমরা ওমেগা স্কয়ার হিসাবে ট্রিট করব, এবং ওমেগা স্কয়ার হিসাবে ট্রিট করার সাথে সাথে আমাদের 2π/ওমেগা সেটা দেবে আমাদের টাইম পিরিয়ডটা। এবারে আমাদের এইখানে যে চ্যাপ্টারে যে অংশটা পড়বো এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের হুকস ল। সম্ভবত হুকস ল আছে যে কোনো একটা ইলাস্টিক বডিকে যদি আমরা তার ন্যাচারাল লেন্থ যে লেন্থে আছে সেখান থেকে যদি এক্সটেন্ড করি, অর্থাৎ ন্যাচারাল লেন্থ একে আমরা এক্সটেন্ড করে একটা জায়গায় নিয়ে যেতে পারি। তো এক্সটেন্ড করার ফলে যে কোনো পজিশনটাকে যদি আমরা পি ধরে নিই, যার ডিস্টেন্সটা এই অরিজিন থেকে এক্স, ঠিক আছে। তো এট এ টাইম টি তে পজিশনটা পি, এবং তখন এক্সটেন্ড করার পর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স। তাহলে কতটা এক্সটেন্ড করা হয়েছে না, ইনিশিয়াল লেন্থ হচ্ছে আমাদের এ, তাহলে এক্স মাইনাস এ।
এবারে এ লেন্থের মধ্যে কতটা, এ লেন্থের মধ্যে কতটা না, এটা আমাদের কি হয় না, এই যে অংশটা পাচ্ছি অর্থাৎ আমাদের এক্সটেনশন অফ দ্য লেন্থ বা এক্সটেন্ডেড লেন্থ ডিভাইডেড বাই ন্যাচারাল লেন্থ, এই অংশটা সব সময় এই স্ট্রিং বা এই যে আমরা ম্যাটারটা নিয়েছি এক্ষেত্রে আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে যে টেনশনটা হয় সেই টেনশনের সাথে ভ্যারি করে, অর্থাৎ টি ভ্যারিজেস দিস, এটাই আমাদের হুকস ল। এবং এটাকে আমরা যেহেতু ভ্যারিজেস রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে, তো এই ভ্যারিয়েশন থেকে আমরা ইকুয়ালিটি আনার জন্য কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন বা ভেদ ধ্রুবক নিয়ে আসবো, যার ফলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ল্যামডা ইনটু এক্স মাইনাস এ বাই এ। এই ল্যামডাকে আমরা বলি কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। তো এই হুকস ল লাগিয়ে আমাদের প্রবলেম করতে হতে পারে, অর্থাৎ এখানে যে টেনশনটা কাজ করবে এই টেনশনটাই আসলে ফোর্স হিসেবে আমরা ট্রিট করতে পারবো। তো কোনো ক্ষেত্রে যখন আমাদের সিম্পল হারমোনিক মোশনের প্রসঙ্গ আসে তখন কি হয় না, আমাদের এই যে ন্যাচারাল লেন্থ থাকে, এই ন্যাচারাল লেন্থের পর আমরা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত থেকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করার পর যদি ছেড়ে দেই তাহলে দেখা যাবে সে আবার কি করবে না, ওই জায়গা থেকে ন্যাচারাল লেন্থটা তো আসবেই, এখানে আসার পর এরপর কি করবে না, অরিজিন পর্যন্ত যাবে, তারপর এখানে এসে তার একটু স্ল্যাক বা লুজ হয়ে যাবে, লুজ হয়ে যাওয়ার পর আবার সেম ডিস্টেন্সটা ওদিকে ট্রাভার্স করবে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি বড় বড় প্রবলেম হয়, তবুও আমি বলবো দু একটা প্রবলেমের যদি রেজাল্ট আমরা মনে রাখতে পারি, দু একটা রেজাল্ট বলতে আমাদের এই ন্যাচারাল লেন্থটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে, কোনো জায়গায় হয়তো ন্যাচারাল লেন্থটা এ বলা আছে, কোনো জায়গায় হয়তো ন্যাচারাল লেন্থটা 2a বলা আছে, কি 12 বলা আছে, কি এল বলা আছে। তো সেক্ষেত্রে পিরিয়ড অফ অসিলেশন বা টাইম পিরিয়ডটা কি হবে, সেই টাইম পিরিয়ডটা মনে রাখার জন্য যে কটা প্রবলেম আছে সেই প্রবলেম গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু সমস্ত প্রবলেমই বড় বড় হয়ে যায়। তো মূল ফ্যাক্টরটা কিন্তু আমাদের এখানে এই টেনশন ইন দ্য স্ট্রিং বা টেনশনের উপরে বেস করেই রয়েছে। যদিও আমরা এই অংশটা একটু পরে আলোচনা করলে ভালো হতো, হয়তো মোশানিন স্ট্রেট লাইনের অংশের সাথে রয়েছে বলে আমরা দুটোকেই একসাথে করব। তো গতদিন আমি একটুখানি হয়তো হিন্স দিয়ে দিচ্ছি, আমি এখানে আসবো আবার, যে এটা আমাদের দুদিকে ভাবতে পারি, এটা যেমন আমরা হরাইজন্টাল ভেবেছি, এটা আমরা ভার্টিক্যালও ভাবতে পারি। তো হরাইজন্টাল যদি ভাবি তাহলে আমাদের এর সাথে যেটা লিঙ্ক রয়েছে যে চ্যাপ্টারটা বা এর সাথে যে অংশটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে মোশানিন স্ট্রেট লাইন। যে ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটা থেকেই আমরা মোশানিন স্ট্রেট লাইনের কথা বলতে পারি। অর্থাৎ মোশানিন স্ট্রেট লাইন যখন আমরা আলোচনা করব তখন সেক্ষেত্রে কোনো একটা পার্টিকেল তার ইনিশিয়াল পজিশনটা আমি এটা ভাবতে পারি যে ইনিশিয়ালি পার্টিকেল ইজ রেস্ট অন দ্যাট পয়েন্ট এ, এবং যেটা কিনা অরিজিন থেকে ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, এবং যে কোনো সময় হয়তো এখান থেকে স্টার্ট করলে ইনিশিয়াল যদি বলি তাহলে কিন্তু তার পজিশনটা আর ওদিকে হতে পারে না, হতে পারে যদি আমরা ফোর্সটাকে অ্যাট্রাকটিভ না নিয়ে রিপালসিভ নিই, কারণ আমাদের ফোর্স দু ধরনের হয়, আমাদের যদি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস অরিজিন হয় তখন আমাদের অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আমরা কি করি না, তখন এই জায়গা থেকে যদি শুরু করে তাহলে যে কোনো পজিশন ওদিকে নিতে পারবো না, যে কোনো পজিশন আমরা এদিকে নিতে পারবো। তবে সাধারণত আমরা কিন্তু এই যে ন্যাচারাল, যে ন্যাচারাল নয়, স্টার্টিং যেখান থেকে করছে তার ভেতরে যে কোনো পয়েন্টকে পি নেবো, মোশানিনের স্ট্রেট লাইনের কথা ভাবলে কিন্তু আমরা সেটা নেবো। এটা আমরা সিম্পল হারমোনিক মোশনের জন্য করেছিলাম, তাই আমরা পিটাকে বাইরে নিয়েছিলাম, অর্থাৎ ন্যাচারাল লেন্থের বাইরে নিয়েছিলাম। তো যে কোনো জায়গায় নিতে পারি। তো অরিজিনটা হচ্ছে ফিক্সড, যে কোনো পজিশন থেকে স্টার্ট করতে পারে, যে কোনো পজিশন পি নিতে পারি সেখান থেকে স্টার্ট করতে পারে, অরিজিন থেকে অ্যাপ্রোচ করব। যদি আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স হয় তখন আমরা ফোর্সটাকে নেগেটিভ নেব, আর যদি আমাদের রিপালসিভ ফোর্স হয় তখন আমরা ফোর্সটাকে কি করব না, ফোর্সটাকে পজিটিভ নেব। তো যে কোনো পজিশন যেহেতু পি রয়েছে, এট এ টাইম পি এর যদি ডিসটেন্সটা আমরা অরিজিন থেকে এক্স ধরে নিই তাহলে কিন্তু ডিএক্স বাই ডিটি সেটা আমাদের দেবে ভেলোসিটি, এবং ডি2 এক্স বাই ডিটি2 সেটা আমাদের দেবে অ্যাক্সিলারেশন। এবারে এই মোশানিন স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যে কথা বলছি, অর্থাৎ যে ফোর্সের কথা বলছি বা অ্যাট্রাকশনের কথা বলছি সেটা টুয়ার্ডস ওয়ান সেন্টার, অর্থাৎ একটা পয়েন্টের জন্য, দুটো পয়েন্টের জন্য হয় তবে এমসিকিউর জন্য বড় হয়ে যায়, তো আমরা সেই জন্য যে ফোর্স যেখানটা কাজ করছে সেটা অর্থাৎ অরিজিন যেটাকে বলি আমরা, সেন্টার অফ ফোর্স বা অরিজিন যেটাকে বলি সেটা একটা সিঙ্গেলের জন্য নিচ্ছি। তো পি যে কোনো পজিশন, তাহলে যে কোনো পজিশন যদি আমাদের অরিজিন থেকে ডিসটেন্সটা এক্স হয়, টাইমটা যদি টি হয়, ডিএক্স বাই ডিটি ভেলোসিটি, ডিটি এক্স বাই ডিটি টু হচ্ছে অ্যাক্সিলারেশন। আমাদের এখানে প্রবলেম গুলো কিছুটা আমাদের সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ সুবিধাজনক এই সেন্সে বলছি না, আমাদের এখানে সব ক্ষেত্রেই এই যে ফোর্স বা এই যে অ্যাক্সিলারেশনটা সেটা কিরকম সেটা কিন্তু আমাদের এখানে বলে দেওয়া থাকবে। হয়তো কোনো ক্ষেত্রে বলা হলো যে অ্যাক্সিলারেশনটা ভ্যারিজাজ এক্স, কি অ্যাক্সিলারেশনটা ভ্যারিজাজ মিউ এক্স, কি অ্যাক্সিলারেশনটা ভ্যারিজাজ মিউ এক্স টু বা এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3, এরকম কিছু বলে দেওয়া থাকতে পারে। আর যদি আমাদের কোনো ক্ষেত্রে মাস না বলে দেওয়া থাকে তাহলে আমরা ইউনিট মাস নেব, নাহলে মাস যদি বলে দেওয়া না থাকে আমরা অনেক সময় স্মল এন নিউ নিতে পারি, কিংবা আমরা মাস না নিয়ে ইউনিট মাসের জন্য শুধুমাত্র ওয়ান দিয়েও করতে পারি। তবে প্রবলেমে বলা থাকলে সেক্ষেত্রে তোমাকে ইউজ করতেই হবে।
যেমন আমি এই জায়গাটা আসলে কি কি আমরা জানতে চাই বা কি কি ধরনের প্রবলেম আমাদের থাকে না, কোনো ক্ষেত্রে কোনো পার্টিকেল একটা মুভ করছে, তার ক্ষেত্রে সেই অ্যাসিলারেশনটা বা যে ল অফ ফোর্সটা সেটা হয়তো আমাদের দেওয়া আছে। তো পার্টিকেলটা ইনিশিয়ালি কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করলো, তাহলে অরিজিনে যেতে কত সময় লাগবে, কিংবা ইনিশিয়ালি কোনো একটা পয়েন্টে স্টার্ট করলো, সেখান থেকে অরিজিনে গেলে ভেলোসিটিটা কি হবে, এই ধরনের বিভিন্ন প্রবলেম। আর তাহলে শুরুতে আমাদের দেওয়া থাকবে অবশ্যই অ্যাসিলারেশনটা কিরকম থাকছে, সেটা এক্স এর সাথে ভ্যারি করছে, কি এক্স স্কোয়ারের সাথে ভ্যারি করছে, কি এক্স টু দি পাওয়ার মাইনাস 3 সাথে ভ্যারি করছে। অর্থাৎ ফোর্সটা কিন্তু আমাদের বলে দেওয়া থাকবে, সেটা ক্যাপিটাল এর ফোর্স হোক কিংবা অ্যাসিলারেশন হোক। অ্যাসিলারেশনকে আমরা মাস দিয়ে গুণ করে ফোর্স পেয়ে যাবো, আর ফোর্স দেওয়া থাকলে তো আমাদের কোনো সমস্যাই নেই। তো এখানে আরেকটা ম্যাটার, যে আমরা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স নিচ্ছি, তো ডিউ টু অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ ফোর্স নেওয়ার জন্য আমরা ফোর্সটাকে নেগেটিভ নেব, আর যদি আমাদের রিপালসিভ ফোর্স হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ নেব। আর যখনই অ্যাট্রাকটিভ ফোর্স হবে বা ডিউ টু অ্যাট্রাকশনের কথা ভাববো, তখন যেমন আমাদের অ্যাসিলারেশন নেগেটিভ, সেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করে ভেলোসিটি বের করার চেষ্টা করি, তো সেই ভেলোসিটিটাও কিন্তু আমাদেরকে নেগেটিভ হিসাবেই নিতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে d2x/dt অ্যাসিলারেশন যে এক্সপ্রেশনটা পেলে, সেই এক্সপ্রেশন থেকে তুমি হয়তো ভেলোসিটি dx/dt পেতে চাও, তো এটাকে ইন্টিগ্রেশন করবে এবং এটা স্পেসিফিক ওয়েতে করবে। স্পেসিফিক ওয়েতে বলতে, যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে সেই টোটাল এক্সপ্রেশনকে আমরা কি করব না 2 × dx/dt দিয়ে মাল্টিপ্লাই করব। এবার 2 × dx/dt দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সুবিধাটা কি হয় না, এটার সাথে যদি আমি 2 × dx/dt কে মাল্টিপ্লাই করে দিই, খুব সুন্দর ডান দিকে তো থাকবেই কিছু না কিছু অংশ, তার সাথেও 2 dx/dt গুণ হবে। এই অংশটার জন্য আমরা কি পেতে পারি না ddt অফ dx/dt হোল স্কয়ার। ddt অফ dx/dt হোল স্কয়ার, তো ওদিকে একটা এক্সপ্রেশন থাকছে, এই dt টা আমরা ওপাশে যদি নিয়ে নিই সামথিং ইনটু dt, তো ইন্টিগ্রেশন করলে আমরা ইজিলি dx/dt হোল স্কয়ার বা ভেলোসিটি স্কয়ারটা পেয়ে যাব। এবারে ভেলোসিটি স্কয়ার পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা ভেলোসিটি স্কয়ার থেকে আমি যেটা বললাম যে স্কয়ার রুট যখন বের করব, তখন যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তখন আমাকে সেখানে ভেলোসিটির ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে dx/dt পেয়ে গেলাম, ভেলোসিটি পেয়ে গেলাম। তো dx/dt পেয়ে যাওয়া মানে কি সামথিং dx সামথিং dt করে আমি টাইম পিরিয়ডটা টাইমটা বের করতে পারি, কতটা টাইম লাগবে, কতটা ডিসপ্লেসমেন্ট হবে কিংবা ভেলোসিটি হবে, সবই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম থেকে আলোচনা করতে পারি। কে কি বলছিলে বলো? হ্যাঁ স্যার, আমি বলছি কোশ্চেনে কি লেখা থাকবে যে এটা অ্যাট্রাকটিভ ফোর্স কিংবা এটা রিপালসিভ ফোর্স? কথাটা না থাকলেও তুমি কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারবে যে অ্যাট্রাক্টেড টুয়ার্ডস, এটা এরকম কোন একটা স্যার ভাষা হয়তো টুয়ার্ডস, মানে টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজটা থাকে, এবার ওটা যদি না বলা থাকে তাহলে ধরুন ডিএক্স ডিটি স্কোয়ার এসছে, এবার সেখান থেকে স্কোয়ার রুট বের করতে গিয়ে পজিটিভ না নেগেটিভ কোনটা নেব, সেটা তো তখন তো হবে না তো। তখন সমস্যা হবে, তবে সমস্ত প্রবলেম বলা থাকে টুয়ার্ডস কি কোন দিকে হয়তো এরকম বলা থাকলো না, কিন্তু দেখা গেল তোমার দেওয়া আছে যে অরিজিন থেকে এই ওই পয়েন্টটা থেকে ইনিশিয়ালি একটা পয়েন্ট থেকে অরিজিনে যেতে সময় লাগবে কত, তার মানেও সেই সমস্ত কন্ডিশন থেকেও তোমাকে বুঝে নিতে হবে যে ডিউ টু অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন ছাড়া তো আর তবে স্যার বেশিরভাগ প্রবলেমে কিন্তু মানে নেগেটিভই হয়, মানে আমরা যখন করেছিলাম এগুলো। সেটা একটা ব্যাপার, কিন্তু তোমার সবই দেখবে অ্যাট্রাক্টেড এই কথাটা দেওয়া থাকে বা ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম, তখন হচ্ছে আমরা বুঝবো যে তোমার রিপালসিভ। যখন অ্যাওয়ে কথাটা থাকবে তখন রিপালসিভ, আর যখন অ্যাট্রাক্টেড কথাটা থাকবে তখন হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ বা অ্যাট্রাকশন। এই হচ্ছে ব্যাপার, ওখান থেকে বোঝা যাবে। আমি একটা প্রবলেম নিচ্ছি, ছোট্ট একটা প্রবলেম, বেশ ভালো ভালো বড় প্রবলেম হয়, কিন্তু সেই বড় প্রবলেম থেকে তোমাদের রেজাল্ট গুলোকে শর্ট করে নিতে হবে, কিছু করার নেই। আমার হাতে কিছু নেই, কারণ এখানে সব এমসিকিউ, মানে যে তোমার যদি কোনো স্টেটমেন্ট থেকে দেয় ঠিক আছে, নাহলে প্রবলেম হলে একটু বড় হতেই পারে। আচ্ছা, একটা প্রবলেম আমরা যেমন এই মুহূর্তে নিয়ে নিচ্ছি, দেখো এরকম একটা আছে যে পার্টিকেল অফ মাস এম, তোমাদের যদি দত্তজনের বইটা থাকে পেজ নাম্বার 120-তে পাবে। পেজ নাম্বার 120-তে এক্সাম্পল একই প্রবলেমটা আছে, আমি তো লিখে দিচ্ছি। A particle of mass m, a particle of mass m is acted by a force m mu into x plus a to the power 4 by x cube towards the origin। দেখো ভাষাটা লেখা আছে towards the origin। if it starts from rest, if it starts from rest at a distance a, then the time to arrive
at origin is given by option A pi by 4 root mu, option B pi by root mu, option C pi by 2 root mu, option D pi by 4 mu। এরকম কিছু থাকলো। তো কি করব না, আমাদের এখানে বলে দেওয়া আছে ফোর্সটা, দেখো ফোর্সটাতেই এন যেহেতু অ্যাড করা আছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই অ্যাসিলারেশনটা যখন ইউজ করব d2x/dt2 সেখানে এমটা ইউজ করব, কারণ p ইকুয়াল টু mf। তো m ইনটু d2x/dt2 সেটা আমার দেওয়া আছে এখানে, এবং যেহেতু এই টুয়ার্ডস কথাটা রয়েছে তাই আমরা একটা মাইনাস ইউজ করব, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু মাইনাস m মিউ ইনটু x প্লাস a টু দি পাওয়ার 4 বাই x কিউব। এটা এবার আমাদের বোথ সাইড থেকে এমটা ক্যান্সেল হয়ে গেল। নেক্সট টাইম আমরা কি করব না, এটাকে আমরা 2dx/dt দিয়ে মাল্টিপ্লাই করব। তো 2dx/dt দিয়ে মাল্টিপ্লাই করে দেব, 2dx/dt দিয়ে। তো 2dx/dt দিয়ে মাল্টিপ্লাই করলে এদিকটা হচ্ছে আমাদের ddt অফ dx/dt এর হোল স্কয়ার, আর ওদিকটা আমাদের থাকবে বোথ সাইড থেকে dt যদি আমরা বাদ দিয়ে দেই, dt যদি বাদ দিয়ে দেই তাহলে ওপাশটা কি হবে, রাইট সাইডটা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট হবে, এবং এদিকটা আমরা পেয়ে যাব, লেফট সাইডটা আমরা পেয়ে যাব dx/dt হোল স্কয়ার। তো dx/dt হোল স্কয়ার ইকুয়াল টু এদিকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে 2 ছিল আগে, মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, তাহলে মিউ তো কনস্ট্যান্ট, মিউটাকে আমি বাইরে রাখলাম, মাইনাস মিউটাকে বাইরে রাখলাম, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, 2 2 কেটে গেল, তাহলে x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 বাই x কিউব, a টু দি পাওয়ার 4 বাই x কিউব অর্থাৎ a টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3। তো x টু দি পাওয়ার মাইনাস 3 ডেরিভেটিভ আমাদের কি হবে না, মাইনাস 3 ইনটু x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3, তো x টু দি পাওয়ার মাইনাস 3 হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 4 চলে আসবে নাকি, ও ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে 1 বাই 2x স্কয়ার মাইনাস 1 বাই 2x স্কয়ার। তো মাইনাস 1 বাই 2x স্কয়ার মানে মাইনাস 2 কেটে গিয়ে 2 কেটে গিয়ে x স্কয়ার হবে, ঠিক আছে, এবং প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমাদের আছে। তো এই অবস্থায় এলো। এবারে এই অবস্থা আসার পর কি হবে, আমরা ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করব। ইনিশিয়ালি বলা আছে অ্যাট ডিসটেন্স a থেকে স্টার্ট করেছে, তার মানে অ্যাট ডিসটেন্স a থেকে স্টার্ট করা মানে কি হবে, x এর ভ্যালুটা যখন a, আর ইনিশিয়ালি স্টার্ট ফ্রম রেস্ট বলা ছিল, রেস্ট মানে dx/dt এর ভ্যালুটা 0। তো dx/dt এর ভ্যালু যদি 0 বসিয়ে দেই, x এর জায়গায় যদি a বসিয়ে দেই, তাহলে ওখান থেকে আমরা a এর মানটা পেয়ে যাব, এবং a এর মানটা দেখা যাবে যে 0 হয়ে যাচ্ছে। এর মান 0 হয়ে যাওয়া মানে dx/dt সমান এই অংশটা আমরা পেয়ে গেলাম। এটাই পেলাম। এটাকে যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে আমরা কি পাবো না, মাইনাস মিউ, মাইনাসটাকে গুণ করে দিচ্ছি ধরো, তাহলে মিউ ইনটু, কারণ আমরা বর্গমূল নেব তো এরপর, তাহলে এটা প্লাস এইটা মাইনাস, তাহলে আমাদের আসবে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার। এটা পেলাম আমরা dx/dt হোল স্কয়ারটা। তো dx/dt হোল স্কয়ার যদি ওটা পাই তাহলে dx/dt সমান পাবো, অবভিয়াসলি আমরা এখানে মাইনাসটা নেব, কারণ স্কয়ার রুট নেব, এবং সেখান থেকে যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে তাই মাইনাসটা নেব, minus root mu into root over of a to the power 4 minus x to the power 4 by x square। এই জায়গা পর্যন্ত আমরা কিন্তু ভেলোসিটি পাবো। এবার তোমার যদি আমি এখানে যদি টাইমটা x হবে তো স্যার, বাই x হবে তো, পুরোটা রুট দিলে x স্কয়ার হবে, তাহলে আমি রুটটা উপরে দিয়েছি, তাহলে অবশ্যই x হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি শুরু এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে নিই, অর্থাৎ dx এর সাথে x এর অংশ এবং dt টাকে যদি আলাদা করে নিই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব না, সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট করে দিলে টাইমটা পেয়ে যাব। আর যদি তোমার ভেলোসিটি চাওয়া হয়, ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি, তখন তো আর মাইনাস নেবে না, তোমার মাইনাসটা ইন্ডিকেট করছে যে আমাদের ফোর্সটা আসলে কোন দিকে কাজ করছে, সেই সেন্সের জন্য মাইনাস, অ্যানসারের জন্য তো আর মাইনাস নয়। যদি ভেলোসিটি চাইতো তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস লিখতাম না, কোন একটা পার্টিকুলার পয়েন্ট হয়তো বি পয়েন্টে ভেলোসিটি কত হবে, তখন আমরা এই এক্সপ্রেশনে x এর জায়গাতে b পুট করে দিতাম। কি বলা হলো যে x ইকুয়াল টু a/2 তে, তখন আমাদের ভেলোসিটি কত হবে, x ইকুয়াল টু a/2 তে যদি পৌঁছায় তখন আমার ভেলোসিটি কত হবে। তো ভেলোসিটি এক্সপ্রেশন পেয়ে গেছি, x এর জায়গায় যে কোনো ভ্যালু বসিয়ে দেবো, শুধুমাত্র 0 ছাড়া আমরা কিন্তু সেই ভেলোসিটিটা পেয়ে যাব। এখন যেটা আমাদের চাওয়ার দরকার, বা যেটা আমাদের এখানে চাওয়া হয়েছে, সেটা যদি আমি বলি,
তাহলে এই ডিটিটা রুট মিউ এর সাথে নিয়েছি, তাহলে রুট মিউ ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই রুট ওভার অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। আমাদের যেটা চাওয়া হয়েছে যে আমাদের ইনিশিয়ালি স্টার্ট করেছিল এ পয়েন্ট থেকে, যার ডিস্টেন্সটা ছিল স্মল এ, এখান থেকে অরিজিনে গিয়ে পৌঁছাবে। তাহলে শুরুতে আমাদের টাইমটা যদি 0 হয়, মানে যখন স্টার্ট করেছে তখন যদি টি ইকুয়াল টু 0 বলি, আমরা পৌঁছাতে চাই অরিজিনে, তখন টাইমটাকে যদি টি ক্যাপিটাল টি বা স্মল টি বলি, তাহলে এই দিকটাকে আমরা ইন্টিগ্রেশন করব 0 টু টি, ক্যাপিটাল টি বা স্মল টি যা কিছু নিতে পারি। ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল, তাহলে ইনিশিয়ালি এক্স এর ভ্যালুটা ছিল এক্স ইকুয়াল টু এ, পৌঁছাবে আমার এই জায়গাতে যেখানে কিনা এক্স এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে ইন্টিগ্রেশন এ টু 0। এইটার মাধ্যমেই বা এখান থেকে কিন্তু আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাব, এবং টি এর ভ্যালুটা যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার পাই বাই 4 রুট ইউ। কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি, এগুলো কিন্তু ছোটখাটো প্রবলেম একদমই নয়, কিন্তু এমসিকিউ দিলে দিতেই পারে, এটা তো কোনো ম্যাটার না, কারণ তোমার এখানে ফোর্স দেওয়া আছে, ইকুয়েশন অফ মোশনটা লিখে ফেলবে, ইকুয়েশন অফ মোশনটা লিখে ফেলার পর 2dx বাই dt দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে সেখান থেকে এলিমিনেশনের মাধ্যমে dt একদিকে dx একদিকে করে ইন্টিগ্রেট করলে পারি আমাদের টাইমটা পেয়ে যাবে। তো সেইভাবে আমাদের এটা কিন্তু ছোট বলতে পারি, কিন্তু এটা আদৌ ছোট নয়। স্যার তো সেই জন্য মানে হ্যাঁ বলো। বলছি এই প্রবলেম গুলো কি সব প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই তো? হ্যাঁ, সিলেক্টেড দুটো চারটে তো করতেই হবে, বেশি নয়, মুখস্থ করার দলে বেশি পড়বে না। আমি এতদিন পর্যন্ত যত অংশ করিয়েছি কোথাও মুখস্থ করার কথা বলি না, বা ডাইনামিক্স এর ক্ষেত্রে কিছু কিছু রেজাল্ট মুখস্থ বা মনে রাখার কথা তো বলতেই হবে, নাহলে হবে না, মনে রাখতেই হবে। তো আমি জাস্ট ম্যাটারটার কথা বললাম যে কিরকম হতে পারে বা কি ধরনের প্রবলেম আছে, এই জায়গাগুলোর কথা বলার জন্যই জাস্ট আমি টাচ করেছি এই জায়গাগুলো, ঠিক আছে। যেমন তোমার আরেকটা প্রবলেম আছে ইম্পর্টেন্ট, আমি দেখেছি যে একটা পার্টিকেল এরকম মুভ করছে যার মাসটা এম দেওয়া আছে, এবং সেক্ষেত্রে তার যে ফোর্সটা বা কোন ফোর্সের আন্ডারে সে কাজ করছে সেটা দেওয়া আছে। এটা আছে তোমার 125 পেজে এক্সাম্পল 5 এম এন স্কোয়ার এস টুয়ার্ডস এ ফিক্স পয়েন্ট। এই টুয়ার্ডস বলে দেওয়া মানে ডাইরেক্টেড টুয়ার্ডস অরিজিন বা অ্যাক্টেড টুয়ার্ডস অরিজিন, অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স। এবং বলা আছে হোয়েন অন দ্য লাইন হোয়েন অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ইট, তো যখন এক্স দূরত্বে থাকছে তখন তার ফোর্সটা বলে দিয়েছে এম এন স্কোয়ার এক্স। বলছি ইফ ইট ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ভি টু দ্য সেন্টার, এবং এটাকে যদি ভি ভেলোসিটিতে সেন্টার দিকে প্রজেক্ট করা হয় যখন কিনা এ দূরত্বে ছিল, দেন প্রুভ দ্যাট ইট রিচেস দ্য সেন্টার আফটার দ্য টাইম। এটা তাহলে কত টাইম পরে সেটা অরিজিনে লেগে যাবে। অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশনটা বা আমাদের যে প্রবলেমটার কনসেপ্টটা কিন্তু একই রকম। আমি যে প্রবলেমটা বলছি এটা হচ্ছে এক্সাম্পল 5-এ রয়েছে 125 পাতাতে। তো ওখানে ফোর্সটা সম্পর্কে যেটা বলা আছে এম এন স্কোয়ার এস, এবং অ্যাট্রাকটিভ ফোর্স মানে মাইনাস আসবে, এবং আমাদের যেহেতু এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি টু, সেটা আমরা বলতে পারবো যে দিস ইজ ইকুয়াল টু মাইনাস এম এন স্কোয়ার এক্স। এবারে কেউ যদি মনে করো যে না এই ডি টু এক্স বাই ডিটি টু আমি ইউজ করবো না, নাও করতে পারো। ডি টু এক্স বাই ডিটি টু ইউজ না করে কি করতে পারো সেটাও গতদিন আলোচনা করেছিলাম, যে ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, তো ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, তো ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি এটাকে আমরা দুভাবে ভাবতে পারি। কারণ আমরা একটা কাজ করতে পারি, এটাকে ভি করতে পারি, অর্থাৎ ডিভি বাই ডিটি করতে পারি। আবার ডিভি বাই ডিটি কে ভাবতে পারি ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এই ডিএক্স বাই ডিটি হচ্ছে ভি, তাহলে ভি ইন্টু ডিভি ডিএক্স। কারণ তুমি যদি চাও ভি কে বা এই ডিটু এক্স বাই ডিটি টু কে ভি এবং এক্স দিয়ে রিপ্লেস করতে পারো, তো রিপ্লেস করতেও পারো, না হলে আমি যেটা বলেছি 2dx বাই ডিটি দিয়ে গুণ করবে, সেটা আরো বেটার, এত জটিলতায় না গিয়ে। তো মাইনাস এম এন স্কোয়ার এক্স, বোথ সাইড থেকে আমাদের এমটা ক্যান্সেল হয়ে গেল, তো এমটা ক্যান্সেল হলে কি পাবো ডি টু এক্স বাই ডিটি টু, ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার এক্স। এরপর আমরা বোথ সাইডে যদি 2dx বাই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2dx বাই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই করেও করতে পারি। কিন্তু একটা ম্যাটার এখানে সমস্যা তৈরি হলেও হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি ভি ভেলোসিটিতে প্রজেক্ট করা হচ্ছে, তো তাই আমরা যদি d2x বাই dt2 কে x এবং dv বাই dx দিয়ে নিয়ে আসি, x ইনটু dv বাই dx, তাহলে হয়তো বা বেটার হতে পারে। তো আমরা দেখছি এভাবে হয় কি। তো এটা মাল্টিপ্লাই করার পর আমরা যেটা পাচ্ছি ddt অফ dx বাই dt হোল স্কয়ার। তো ddt অফ dt টা বাদ দিয়ে দিচ্ছি বোথ সাইড থেকে, তাহলে এই পাশে পাচ্ছি মাইনাস n স্কয়ার x ইনটু dx। তো মাইনাস n স্কয়ার x ইনটু dx যদি পাই, ইন্টিগ্রেশন করলে কি পাবো dx বাই dt হোল স্কয়ার is equal to মাইনাস একটা 2 হবে, এখানে 2dx বাই dt ছিল,
তো 2 হবে, তাহলে x স্কয়ার, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তো 2টা কেটে গিয়ে x স্কয়ার হবে প্লাস ধরো কোন একটা কনস্ট্যান্ট। এবারে ইনিশিয়ালি আমরা ভি ভেলোসিটিতে প্রজেক্ট করেছি, তাহলে ভি ভেলোসিটিতে মানে ভি স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার, এবং যখন ডিসটেন্সটা ছিল a x ইকুয়াল টু a, তাহলে মাইনাস n স্কয়ার x স্কয়ার প্লাস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল A সমান পেয়ে যাচ্ছি ভি স্কয়ার মাইনাস n স্কয়ার স্কয়ার। তো ক্যাপিটাল A পেয়ে গেলাম, ওই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, তো বসিয়ে দিলে কি পাবো, বসিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে dx বাই dt হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস n স্কয়ার x স্কয়ার, স্যার n ওটা স্কয়ার ভি x প্লাস ক্যাপিটাল A ভ্যালু। হ্যাঁ বলো বলো। স্যার ভি স্কয়ার প্লাস এন স্কয়ার এ স্কয়ার হবে, প্লাস হবে মাঝখানে এ ইকুয়ালস টু ভি স্কয়ার প্লাস। হুম, ঠিক ঠিক ঠিক, এপাশে এসেছে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এসেছে, তো ঠিক আছে, ভি স্কয়ার প্লাস এন স্কয়ার স্কয়ার হবে। তাহলে ডিভি বাই মানে ডিএক্স বাই ডিটি তে তাহলে কত হবে, মাইনাস আসবে ডিএক্স বাই ডিটি টা, মাইনাস স্কয়ার রুট অফ ভি স্কয়ার প্লাস এন স্কয়ার স্কয়ার মাইনাস এন স্কয়ার এক্স স্কয়ার আসবে। তো ডিএক্স বাই ডিটি থেকে এখান থেকে টি বের করলে হয়ে যাবে, আর কিছু নেই। তাহলে আমরা কি পাচ্ছি না, ডিটি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই root over of v square plus n square a square minus n square x square, ঠিক আছে। তো এটাকে আমরা ইন্টিগ্রেট করব কখন না, 0 থেকে t টাইম লাগবে, এটা তখন তাহলে a পয়েন্ট থেকে স্টার্ট করেছিল, অরিজিনে পৌঁছাবে মানে 0 থেকে পৌঁছাবে। তো তোমরা এটা জানো যেটা তাহলে t পাচ্ছি, এই অংশটা নেগেটিভের জন্য অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু a dx বাই হয়ে যাবে, এখান থেকে n স্কয়ার x স্কয়ার আছে, তো n স্কয়ারটা দিয়ে যদি আমি n স্কয়ারটা যদি কমন নিই, তো n স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই বা কমন নিই ব্যাপারটা একই, তো n স্কয়ার বাইরে এলে n হবে, তার মানে 1 বাই n হচ্ছে, আর রুটের মধ্যে আমাদের কি থাকছে না, ভি স্কয়ার প্লাস এন স্কয়ার স্কয়ার বাই এন স্কয়ার, অর্থাৎ ভি স্কয়ার বাই এন স্কয়ার প্লাস এ স্কয়ার, এই অংশটা থাকছে মাইনাস এক্স স্কয়ার। তো এটাকে মনে মনে ভাবো সামথিং স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, অর্থাৎ সাইন ইনভার্স দিয়ে আসবে, তো সেখান থেকে রেজাল্ট আমরা খুব সহজে পেয়ে যেতে পারি বা অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তো এই ক্ষেত্রেও আমাদের টাইমটা দরকার, ওই পজিশন থেকে সেন্টারে বা ওই পজিশন থেকে অরিজিনে পৌঁছাতে যে টাইমটা, সেটাই আমাদের দরকার। তো প্রত্যেকটা প্রবলেমই কিন্তু একটু বড়, কিছু করার নেই, এই চ্যাপ্টারে যদি প্রবলেম হয় তাহলে বড়, সিম্পল হারমোনিক মোশনে তো প্রবলেম আরো বড় হয়। আচ্ছা এটা গেল, বলে দিলাম, এখান থেকে ছোট ছোট প্রবলেম গুলো আমি চয়েস করে দেবো, সেগুলো করবে। আচ্ছা, যেটা আমরা সিম্পল হারমোনিক মোশনের কথা বলছিলাম, তোমরা যদি, হ্যাঁ স্যার এটা কোন বইয়ের প্রবলেম হচ্ছে? এটা দত্ত জানার বই আছে ডায়নামিক্স। না স্যার, ঘোষ চক্রবর্তীর বইটা থেকে করলে হবে না? সব বই থেকে করলেই হবে, বই আমার কাছে নেই, তবে সব বই থেকে করলেই হবে। যা যা টপিকস গুলো বলছি সেই টপিকস আর রিলেটেড ছোট ছোট প্রবলেম, আমি তো আবার প্রবলেম দেবো, অসুবিধা কিছু নেই, ছবি তুলেও দেবো, ঠিক আছে। একটা টেক্সট বই হলেই হবে, একটা টেক্সট। আচ্ছা এবার যেটা বলছিলাম যে এখানে টাইম পিরিয়ড গুলো একটু মনে রাখার চেষ্টা করবে আমাদের এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, যেটা বলেছি অলরেডি, যেখান থেকে এই পর্যন্ত গেল এটাকে আমরা এক্সটেন্ড করেছিলাম, তাহলে ওই জায়গা থেকে আবার এখানে আসবে, আবার এখানে আসবে, এখানে স্ল্যাগ হয়ে এই জায়গা পর্যন্ত আসবে। তো এই যে টোটালটা, এই টাইমটা যত হবে, টোটাল এই টাইমটা কত হচ্ছে না, 4 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেইভাবে টাইম পিরিয়ড গুলো কিন্তু আমাদের এখানে ছোট ছোট প্রবলেম আমরা করতে পারি, যেটা কিনা সবটাই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। আচ্ছা, ওখানে আর দুটো জিনিস আছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, তোমরা অবশ্যই বইটা ধরে দেখবে, সেটা হচ্ছে ড্যাম্প ফোর্স অসিলেশন, এই দুটো টার্ম দিয়ে এমসিকিউ আছে, আর একটা হচ্ছে ফোর্স অসিলেশন, ড্যাম্প অসিলেশন, ড্যাম্প ফোর্স অসিলেশন, এই দুটো জিনিস আমি দেখছি আছে কিনা, ওটাতে আছে দেখে নিচ্ছি একবার, তারপর বলে দিচ্ছি পেজ নাম্বার ধরে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, ড্যাম্প ফোর্স অসিলেশন আর একটা ড্যাম্প অসিলেশন, ড্যাম্প হারমোনিক মোশনটা আছে, হ্যাঁ ফোর্স অসিলেশন, এই দুটো জিনিস 149 পেজে 148 পেজে একটা স্টেটমেন্ট আছে দেখবে 6.5 এ, 6.5 এ আছে 148 পেজে, 6.5 এর ওই স্টেটমেন্টটা একটু দেখে রাখবে, যে পার্টিকেল moves in a straight line under a force which is always directed towards a fixed point on it and proportional to the distance from the fixed point, অর্থাৎ কি হবে না, ফিক্সড পয়েন্টের থেকে যে ডিসটেন্সটা তার সাথে প্রপোর্শনালি ভ্যারি করবে। in a medium which offers a small resistance, এবং সেক্ষেত্রে সামান্য রেজিস্ট্যান্স পাবে to its motion and proportional to its velocity, তখন অর্থাৎ যদি
ভেলোসিটির সাথে আমরা যে রেজিস্ট্যান্সটা হবে সেটা যদি ভ্যারি করে, অর্থাৎ এক্ষেত্রে একটা বাধা পাচ্ছি, সেটাকেই আমরা বলছি ড্যাম্পড অসিলেশন। আর যে ক্ষেত্রে ড্যাম্প ফোর্স অসিলেশনের কথা বলছি, সেখানে কি বলা আছে, এই পার্টিকেল মুভস ইন এ স্টেট লাইন। স্টেটমেন্ট দুটো আগে পড়বে, স্টেটমেন্ট দুটো তুলে দিয়েই এমসিকিউ থাকে। A particle moves in a straight line under the action of a acceleration directed towards a fixed point। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, একই আছে দুটোর ক্ষেত্রে। In which it varies from the distance from the fixed point, এটাও একই আছে, তাহলে এই পর্যন্ত সেম। তাহলে চেঞ্জটা কোথায়? And is simultaneously acted on by a periodic disturbing force P cos pt per unit mass। তো এখানে কি হচ্ছে না, ফোর্সটাকে চেঞ্জ করছে বা ফোর্সে এফেক্ট করছে কে না, একটা ডিস্টার্ব বা একটা ডিস্টারবেন্স আসছে কিসে না, ফোর্সে। যদি সেটা আসে তারপরেও কিন্তু সিম্পল হারমোনিক মোশন মেইনটেইন করছে, সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। আমি এমসিকিউটা পেলে একদম পার্টিকুলার বলবো, আমি পড়াতে পড়াতে হয়তো খুঁজে পেয়ে যাবো। সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। প্রথম হলো তাহলে কি না, প্রথম হলো ড্যাম্পড অসিলেশন, তারপর হলো ফোর্স অসিলেশন। ড্যাম্পড অসিলেশনে কি হচ্ছিল না, যে বাধাটা পাচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটির সাথে ভ্যারি করছিল। আচ্ছা, ফোর্স অসিলেশনের ক্ষেত্রে দেখলাম যে আমাদের যে ফোর্স রয়েছে সেই ফোর্সে একটা রেজিস্ট্যান্স আসছে। তারপরে আছে 152 পেজে, 152 পেজে তোমরা পাবে 6.7 আর্টিকেল। ওখানে কি রয়েছে না, ওটা হচ্ছে ড্যাম্পড ফোর্স অসিলেশন। তাহলে আগে পড়লাম ড্যাম্পড অসিলেশন, তারপর পড়লাম ফোর্স অসিলেশন, তারপর আমাদের হচ্ছে ড্যাম্প ফোর্স অসিলেশন। এই তিনটে জিনিসের উপরে এমসিকিউ থাকে। কি বলা হচ্ছে, a particle is moving in a straight line with an acceleration n square into distance towards a fixed point in the line in a medium which offers a resistance proportional to the velocity and simultaneously acted on the periodic disturbance force। তার মানে কি হলো, ড্যাম্পে ছিল যে রেজিস্ট্যান্সটা কাজ করছিল সেটা আমাদের ভেলোসিটির সাথে ভ্যারি করছিল। ফোর্সটা কি হচ্ছিল না, ফোর্সকে এফেক্ট করছিল যে রেজিস্ট্যান্সটা ছিল। ড্যাম্প ফোর্স অসিলেশনের দুটোকেই, অর্থাৎ যে রেজিস্ট্যান্সটা থাকছে সেটা যেমন ভেলোসিটির সাথেও ভ্যারি করছে, উল্টো দিকে আমাদের ফোর্সকেও মানে এফেক্ট করছে, সেটা হচ্ছে ড্যাম্প ফোর্স অসিলেশন। তাহলে তিনটে জিনিসের কথা আমি বললাম। এবারে এখানে একটা বেশ ভালো রেজাল্ট আছে, তোমাদের দুটো রেজাল্ট আছে আমি দেখার কথা বলবো। সেটা হচ্ছে এক্সাম্পল 2 এবং এক্সাম্পল 3, 155 এবং 156 এ। 155 এবং 156 এ যে দুটো প্রবলেম আছে সেই দুটোকে এমসিকিউ আমরা করে নিতে পারি। 155 পেজ এন্ড পেজ নাম্বার 156, এই দুটো পেজে দুটো প্রবলেমটাকে আমরা এমসিকিউ বানাতে পারি। প্রথম যে প্রবলেম অর্থাৎ 2 নম্বরের যে প্রবলেমটার কথা বলছি, সেটাতে কি বলা আছে না, বলছে T1 and T2 be the periods of vertical oscillation। T1 and T2 be the periods of vertical oscillation of two different weights suspended by an elastic string। তাহলে একটা ইলাস্টিক স্ট্রিং এ দুটো ওয়েটকে পরপর করে ঝোলানো হচ্ছে, তখন সেক্ষেত্রে তাদের যে অসিলেশনটা রয়েছে সেই অসিলেশনের পিরিয়ড গুলো T1 এবং T2 বলা আছে। অর্থাৎ প্রথম যদি আমি একটা মাসকে ঝুলাই সেক্ষেত্রে তার অসিলেশনের জন্য টাইম পিরিয়ড, দ্বিতীয় ক্ষেত্রে মাসকে যদি ঝুলাই সেক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড রয়েছে। এরপর বলছে কি, and C1 C2 be the statistical extension due to the weights। অর্থাৎ প্রথম যদি ওয়েটটাকে চাপাই সেক্ষেত্রে যে পরিমাণ এক্সটেনশন হয়েছিল বেড়েছিল সেটা C1, দ্বিতীয় ক্ষেত্রে ওয়েটটা চাপানোর পর যদি C2 হয়, তাহলে এখানে একটা রিলেশনশিপ আছে। ওরকম ভাবে আমরা চারখানা রিলেশনশিপ দিয়ে দেবো যে কোনটা ট্রু বা কোনটা কারেক্ট বা কোনটা কারেক্ট নয়, এরকমও দিয়ে দিতে পারি। তো প্রথমত কোশ্চেনটা আবার একবার বলছি, বলা হচ্ছে লেট T1 and T2, আমি লিখবো না পুরো, এইগুলো বলা আছে যে পিরিয়ড অফ ভার্টিক্যাল অসিলেশন। এই T1 টা কখন না, যখন এক্সটেনশনটা C1, T2 টা কখন না, যে এক্সটেনশনটা যখন C2। তো প্রথমত আমরা যদি আমাদের ন্যাচারাল লেন্থটা ধরে নিই, যে স্ট্রিংটার কথা বলা হচ্ছে সে তার যদি ন্যাচারাল লেন্থটা a হয়, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। তো আমরা একটু আগে হুকস লতে পড়েছিলাম যে হুকস লতে এক্সটেনশন ডিভাইডেড বাই ন্যাচারাল লেন্থ, সেটা কি হয় না, টেনশনের সাথে ইকুয়াল হয়, অর্থাৎ টেনশনটা তার সাথে ভ্যারি করে। তো এই ক্ষেত্রে যদি আমি প্রথম ওয়েটটা চাপানোর পর যদি টেনশনটাকে আমি T1 ধরে নিই, তাহলে T1 ভ্যারি যায় বা T1 ইকুয়াল টু আমরা স্কেলার ধরে নিলাম বা কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটিটাকে ল্যামডা ধরে নিলাম। তাহলে এক্সটেনশন ডিভাইডেড বাই ন্যাচারাল লেন্থ অর্থাৎ T1 ইকুয়াল টু ল্যামডা ইনটু C1 বাই a। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু ওয়েটটাকে চাপানোর জন্য তখন এক্সটেনশন মানে টেনশনটা যেটা সেটা T2 সমান ল্যামডা ইনটু এক্সটেনশনটা C2 ছিল,
তো C2/A। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি ম্যাটারটা কি না, আমাদের কোনো একটা স্ট্রিং রয়েছে, তাতে আমরা কোনো একটা ওয়েট ঝোলালে তখন যে এক্সটেনশনটা C1, আবার যদি অপর ওয়েটটা ঝোলাই তখন এক্সটেনশনটা হচ্ছে C2। ঠিক আছে, তাহলে ইন জেনারেল যে কোনো পজিশন যদি আমি ধরে নিই, অত ন্যাচারাল লেন্থটা এই বলে দেওয়া আছে, ন্যাচারাল লেন্থটা এই বলে দেওয়া আছে, যে কোনো পজিশন P যদি আমি ধরে নিই, যেটা কিনা ওইখান থেকে ডিস্টেন্সটা যদি x হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল টেনশনটা যদি আমার ক্যাপিটাল T হয়, তাহলে সেই টিটা কি হবে না, টিটা ভ্যারি করবে বা টি ইকুয়াল টু বলতে পারি ল্যামডা ইনটু আমার ন্যাচারাল লেন্থ x, ন্যাচারাল লেন্থ a, আমাদের এক্সটেনশন হয়ে গিয়েছে x পর্যন্ত, তাহলে আমাদের যেটা বেড়েছে সেটা কত না, x মাইনাস a/a, তাহলে এটা হবে টেনশন। এবং এই টেনশনটা আসলে কার সাথে সমান হবে না, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশনটা কি হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে অ্যাসিলারেশনটা তখন যেহেতু এই ভার্টিক্যাল অবস্থায় রয়েছে, তাহলে এই যে ওয়েটটা নিচের দিকে কাজ করবে আর টেনশনটা উপরের দিকে কাজ করবে, তাহলে mg মাইনাস টেনশন অর্থাৎ t। তার মানে আমরা কি করতে পারি না, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশনটা তখন তাহলে হয়ে যাবে m ইনটু d2x/dt2, m ইনটু d2x/dt2 ইকুয়াল টু mg মাইনাস জেনারেল যে আমাদের টেনশনটা ছিল অর্থাৎ এইটা। তো এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলভ করে আমরা একটা খুব সুন্দর রেজাল্ট পাবো, খুবই ভালো। মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমি একটু দেখিয়ে দিই, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমাদের টার্গেট হবে সব সময় d2x/dt2 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x আকারে লেখা। কারণ এই আকারে যদি লিখি তাহলে আমাদের টাইম পিরিয়ড পেতে সুবিধা হয়, টাইম পিরিয়ড হয় 2π/ω। তো সেই চেষ্টাটা আমাদের এখানেও থাকবে। তো t এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তো t এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, তাহলে mg মাইনাস ল্যামডা ইনটু x মাইনাস a/a এই আকারে আমরা পাচ্ছি। তো এরপর আমরা কি করব না, এরপর আমরা আমাদের এই জায়গাটা থেকে যদি কমন নিয়ে নিই, মাইনাস λ/m কমন নিয়েছি, λ/m মানে অ্যাকচুয়ালি m দিয়ে ভাগ করে দেওয়া হবে, m দিয়ে ভাগ করলে d2x/dt2 ইকুয়াল টু g মাইনাস λ/m ইনটু x মাইনাস a এই আকারে পাচ্ছি। তো এই মাইনাস λ/m টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো, x মাইনাস a কি পাচ্ছি, প্লাস mg প্লাস m a g এরকম একটা কিছু পাবো, m a g। ল্যামডাটা কমন নিয়েছি মানে এখানে ভাগ হবে m a g কি হচ্ছে দেখো তো, x মাইনাস অফ ল্যামডা a, ল্যামডাটা কমন নিয়েছি, ল্যামডাটা স্যার কমন এম নিলে এ বাই জি ল্যামডা হবে তো, m a বাই g λ/m এমনি ডাইরেক্ট কমন নিয়ে নিলে কি হচ্ছে দেখো না, কি হবে কেন ওটা? দেখো λ/m যদি কমন নিই মাইনাস λ/m, তাহলে ওখানটা হচ্ছে x মাইনাস a, এটা হচ্ছে প্লাস mag/λ, তাই তো? এম এ জি এইটা বাই হচ্ছে, ল্যামডা, হ্যাঁ তার মানে মাইনাস λ/m ইনটু x মাইনাস সামথিং, এটা আসছে তো। তো আমার এই সামথিং দরকার নেই, আমার আসলে এই জায়গাটা দরকার, এই যে ওমেগা স্কয়ারের ব্যাপারটা, মাইনাস ওমেগা স্কয়ার x বলতে পারি বা x মাইনাস a বলতে পারি, x মাইনাস b বলতে পারি, x মাইনাস এপসাইলন বলতে পারি, ওটা অসুবিধা কিছু নেই, অ্যাবাউট বলে দেবো। তো ওমেগা স্কয়ার x থাকা মানে অ্যাবাউট x ইকুয়াল টু 0, আর x মাইনাস a থাকা মানে অ্যাবাউট x ইকুয়াল টু a, এইভাবে ব্যাপারটা ভাববে। তাহলে এখানে λ/m এই ব্যাপারটা, তাহলে এই অংশটাই আসলে আমাদের ওমেগার কাজটা, ওমেগা স্কয়ারের কাজটা করবে। তাহলে ওমেগা স্কয়ারের কাজটা যদি করে, তাহলে ইন জেনারেল যে টাইম পিরিয়ড, তাহলে এখান থেকে আমি টাইম পিরিয়ডটা যদি t ধরি, তাহলে সেই টাইম পিরিয়ড কত হবে, 2π/ω। তো ওমেগা মানে √λ/m, √λ/m, তার মানে হচ্ছে 2π ইনটু √m/λ। তো এটা ইন জেনারেল t করেছি, তো প্রথমটার জন্য t1, দ্বিতীয়টার জন্য t2 বসিয়ে দিয়ে আমরা একটা সুন্দর রেজাল্ট পেয়ে যাব। তো সেটা এখানে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা করবে। আর এরপরে যেটা 156 পেজ আছে 3 দাগের প্রবলেম, সেটাও ঠিক একই রকম। সেখানে রেজাল্টটা মনে রাখতে হবে, সেখানে রেজাল্ট হচ্ছে v স্কয়ার লেস দেন cg, যে রেজাল্ট আছে v স্কয়ার লেস দেন cg। পুরো প্রবলেমটা তুলে দিলাম এই কন্ডিশনটার উপরে, এমসিকিউ যে অপশনগুলো দিলাম। তাহলে দেখো প্রত্যেকটা প্রবলেম, আবারও আমি একই কথা বলি, প্রত্যেকটা প্রবলেম কিন্তু বড়, কিচ্ছু করার নেই, বড় রেজাল্ট বারবার দেখে দেখে মনে রাখতে হবে এবং মনে থেকে যাবে, এখানে কোনো চেঞ্জ করবে না, আর যদি চেঞ্জ করে পারবে না।
যদি চেঞ্জ করে কিছু, মানে ভাষা চেঞ্জ করুক বা প্রবলেম চেঞ্জ করুক, আমাদের সিলেক্টেড দুটো তিনটে বই থেকে আমরা যে এমসি গুলো রেডি করব, সেখানে যদি কিছু চেঞ্জ করে তাহলে কিন্তু নিজেকে করা ছাড়া, আর নিজে করা মানে তো খুবই মুশকিল ব্যাপার, করা ছাড়া উপায় নেই। আর না হলে রেজাল্ট অ্যাট এ গ্ল্যান্স দেখে মনে রেখে রেখে তোমাদের কিন্তু এগুলোকে রেডি করতে হবে। তো দুটি তিনটি রেজাল্ট মনে রাখার জন্য বলবো, এখানেও সিম্পল হারমোনিক মোশনও দুটো তিনটে রেজাল্ট, আর তোমার মোশন ইন স্ট্রেট লাইনের জন্য দুটো তিনটে রেজাল্ট কিন্তু মনে রাখলে পারেন হয়ে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের এই অংশটা। এবার আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের বড় বড় প্রবলেম ছিল, বড় বড় অংশগুলো হয়ে গেল। এবার আমরা ছোট ছোট প্রবলেমের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, কার্টেসিয়ান এন্ড পোলার, এবং সাথে তারপরে আমাদের রয়েছে সেন্ট্রাল অরবিট। গতদিনে যেমন আমরা ওয়ার্ক পার এনার্জির উপর আলোচনা করেছি, ইলাস্টিসিটির উপর আলোচনা করেছি, সেখানে প্রচুর এমসিকিউ আছে বা ছোট ছোট প্রবলেম করতে পারি, বাট মোশন ইন স্ট্রেট লাইন এন্ড সিম্পল হারমোনিক মোশন, এখানে বড় প্রবলেম ছাড়া কিছু করার নেই। বড় প্রবলেমেরই ছোট ছোট এবং সুন্দর রেজাল্ট গুলোকে আমাদের মনে রেখে তৈরি করে নিতে হবে। এবারে আমরা আসছি 2 ডাইমেনশনাল মোশন। খুবই ইজি ব্যাপার। টু ডাইমেনশনাল মোশন, প্রথমে আসছি কার্টেসিয়ান, তারপরে আমরা আসবো আমাদের পোলার ফর্মে। তো তোমরা জানো যে পার্টিকেল যখন মুভ করে তখন সেক্ষেত্রে পার্টিকেলের উপরে আমাদের বিভিন্ন ডাইরেকশনে ফোর্স গুলো কাজ করে, এবং সেই ফোর্স গুলোকে আমরা কি করতে পারি, এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল এবং ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে আমরা কিন্তু কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। অর্থাৎ সমস্ত ফোর্সকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু নিয়ে আসতে পারি। ইন জেনারেল যদি কোনো পার্টিকেলের পজিশন এক্স কমা ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই পয়েন্টের জন্য যদি ভাবি আমরা, তো পার্টিকেলটার যে ভেলোসিটি বা অ্যাসিলারেশন দুটোর কথাই বলবো, এবং দুটো ক্ষেত্রেই আমাদেরকে, যেহেতু এটা প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই তোমার এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভাবতে হবে। তো ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, যাকে আমরা ভিএক্স দিয়ে ডিনোট করি, এবং এটা আসলে কি না, এক্স এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু দ্য টাইম, অর্থাৎ লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তো এই নিয়ে কোনো বিতর্ক নেই, ডিএক্স বাই ডিটি, অত জটিল ভাবে মনে রাখার কিছু নেই। তো আমরা পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ডিএক্স বাই ডিটি, এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ডিওয়াই বাই ডিটি, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাসিলারেশন, তো অ্যাসিলারেশনটা সেটা হবে আমাদের d2x বাই dt2, যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর বলবো সেটা হচ্ছে d2x বাই dt2, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নেব d2y বাই dt। একটা কথা বলে রাখি যে তোমরা ইতিমধ্যেই জানো বা ফিজিক্স থেকে জেনেছো যে যখন আমরা টাইম ডেরিভেটিভ ইউজ করি তখন আমরা শুধুমাত্র ডট দেই, টি এর সাপেক্ষে হলে ডট দিয়ে আমরা ছেড়ে দেই, বা কোথাও ডট থাকা মানেও বুঝবো যে টাইম ডেরিভেটিভ। অন্য ক্ষেত্রে ডট আমরা দেই না ইন জেনারেল, সেখানে উল্লেখ করতে হয় ডট বলতে কি বোঝানো হচ্ছে, আর না হলে উল্লেখ করা না থাকা মানেই বুঝতে হবে যে সেটা টাইম ডেরিভেটিভ বা সময়ের সাপেক্ষে বা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। তো ভেলোসিটি গুলো এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে, তো এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে, তো অসুবিধা কিছু নেই। আমরা তো চাই বডিটার উপরে কি রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করছে বা কি রেজাল্টেন্ট ভেলোসিটি হচ্ছে বডিটা, তো সেজন্য আমাদের কি হবে না, এখানে রেজাল্টেন্ট ভেলোসিটি এবং রেজাল্টেন্ট অ্যাসিলারেশনটা দরকার। তো রেজাল্টেন্ট ভেলোসিটি বা রেজাল্টেন্ট অ্যাসিলারেশন দারুণ রেজাল্ট আসবে, যে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি যখন বলছি ভিআর, সেটা কি হবে না √ vx স্কয়ার প্লাস vy স্কয়ার, অর্থাৎ dx বাই dt হোল স্কয়ার প্লাস dy বাই dt হোল স্কয়ার, তার স্কয়ার রুট, সেটা হচ্ছে রেডিয়াল না, আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি। এবং রেজাল্টেন্ট অ্যাসিলারেশনটা সেটা কি হবে না, f যদি দেই f r, সেটা কি হবে না √ fx স্কয়ার প্লাস fy স্কয়ার। এটা একটা ম্যাটার। এখানে অনেক সময় কোশ্চেন থাকে যে রেজাল্টেন্ট ভেলোসিটি কার সাথে ভ্যারি করছে, রেজাল্টেন্ট অ্যাসিলারেশন কার সাথে ভ্যারি করছে, সেরকম প্রবলেম আসবে আমি এক্ষুনি। আরেকটা ম্যাটার এখানে রয়েছে যে পার্টিকেলটা তো মুভ করছে, সেই পার্টিকেলটা কোন পাথে মুভ করছে, সেই পাথটা কি করে পাবো। দেখো, পার্টিকেলটা কোন পাথে মুভ করছে সেটা বের করা আরো সহজ। কেন না, তার কারণ হচ্ছে আমরা অলরেডি dx বাই dt তে একটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, dy বাই dt অর্থাৎ y অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা আমরা পেয়ে যাচ্ছি বা তার এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। তো এই দুটোকে যদি ভাগ করে দিই, অর্থাৎ আমরা যদি dy বাই dx পেয়ে যাই, তাহলে কি হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ x y, এবং আমরা যদি সেটাকে সলভ করি, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করি, তো যে পাথটা পাবো সেটাই হচ্ছে
path of the particle in which the particle moves, অর্থাৎ সেটাই আমাদের হবে পার্টিকেলের মুভমেন্ট করবে যে পথে, সেই পথের ইকুয়েশনটা। তাহলে ইন জেনারেল আমাদের fx fy যেগুলো আমরা অ্যাসিলারেশন বলেছিলাম, সেই অ্যাসিলারেশন থেকে রেজাল্টেন্ট অ্যাসিলারেশন, vx vy আমাদের যেটা ভেলোসিটি ছিল এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, তার রেজাল্টেন্ট ভেলোসিটি, এগুলো সব আমরা পেতে পারি। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা কার্টেসিয়ান প্লেন কোঅর্ডিনেটের জন্য করব, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এবং নরমাল কম্পোনেন্ট। এই দুটো রেজাল্ট আমাদেরকে মনে রাখতে হবে, বা আমরা এক্ষুনি যে প্রবলেম, দু একটা ছোট ছোট প্রবলেম আলোচনা করব, সেখানে হয়তো আমরা ইউজ করব। তো প্রথমত আমরা আসছি যে আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটি এবং নরমাল ভেলোসিটি, এই দুটো আমাদের এক্সপ্রেশন আমাদের দরকার। দেখো, থিওরিটিক্যাল পার্ট না পড়ে এমসিকিউ মনে রাখা খুবই জটিল। তবে ডায়নামিক্সে হয়তো অনেক ক্ষেত্রে এমসিকিউ মনে রেখে দিলে সুবিধা হয়ে যাবে, তবে থিওরিটিক্যাল পার্টটা আমি অন্তত চেষ্টা করবো যে না জানিয়ে করবো না। তো কোন একটা পার্টিকেল দ্বারা মুভ করছে, কোন একটা পার্টিকেল মুভ করছে, তো যে কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট পজিশনে আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, তো পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেটা এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে সাই, আমরা জানি। কাছাকাছি একটা পয়েন্ট ধরো আমরা কিউ নিয়ে নিলাম, সেই কিউ পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করলাম, তো কিউ পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে সাই প্লাস ডেল্টা সাই, তাহলে এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা সাই। এখন পি বিন্দুতে বা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যে পৌঁছেছে এই যে লেন্থটা, আর্ক লেন্থটা, সেটাকে আমরা নিচ্ছি ডেল্টা এস। তো কি হবে আমার দরকার ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন এবং নরমাল অ্যাসিলারেশন। তো ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন কি হবে না, ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন হচ্ছে যে আমাদের যে ভেলোসিটির চেঞ্জ হবে। অ্যাসিলারেশন মিন্স চেঞ্জ ইন ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন মিন্স চেঞ্জ ইন ভেলোসিটি ইন দ্য ট্যানজেনশিয়াল ডাইরেকশন, অর্থাৎ ট্যানজেনশিয়াল ডাইরেকশন বরাবর যদি আমরা ভেলোসিটি চেঞ্জটা বের করি উইথ রেসপেক্ট টু টাইম, সেটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি, এবং তার পারপেন্ডিকুলার বরাবর যদি আমরা করি সেটা হচ্ছে আমাদের নরমাল বা নরমাল কি বলবো কম্পোনেন্ট অফ অ্যাসিলারেশন। তো আমাদের প্রথমত হচ্ছে এই যে ট্যানজেন্ট বরাবর, অর্থাৎ পি বিন্দুতে যে ট্যানজেন্ট ড্র করেছি সেই বরাবর যখন নিচ্ছি তখন ভেলোসিটিটা হচ্ছে ভি, এবং এটা তখন টাইমটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি টাইমে কিউ পজিশনে এসেছে, তখন যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে ভি প্লাস ডেল্টা টি। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি অ্যালং দ্য ট্যানজেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি। চেঞ্জ ইন ভেলোসিটি যদি আমরা বের করতে চাই, এখন এই অ্যাঙ্গেলটা যেহেতু সাই, তো এই ট্যানজেন্ট বরাবর যদি নেই, তো যে দিকে অ্যাঙ্গেল থাকবে সেই বরাবর নিলে কস এবং তার পারপেন্ডিকুলার নিলে আমাদের সাইন হয়, এগুলো আমরা জানি। তো আমাদের এফটি বা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন মিন্স হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন মিন্স চেঞ্জ ইন ভেলোসিটি ইন ট্যানজেনশিয়াল ডাইরেকশন। তাহলে আমরা এখানে বলতে পারবো যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা টি টেন্ডস টু জিরো, ট্যানজেনশিয়াল বরাবর যে ভেলোসিটি চেঞ্জ, তাহলে শুরুতে ছিল ভি, এবং প্রথমে যেটা আমাদের শুরুতে ছিল ভি এবং তারপর হলো ভি প্লাস ডেল্টা ভি অ্যালং ডেল্টা সাই অ্যাঙ্গেল। তাহলে অ্যালং ডেল্টা সাই অ্যাঙ্গেল হওয়ার জন্য ভি প্লাস ডেল্টা ভি ইন্টু কস ডেল্টা সাই এবং মাইনাস ভি, এটা আসবে উইথ রেসপেক্ট টু দ্য টাইম, দ্যাট ইজ ডেল্টা টি। তো এখানে আমরা লিখতে পারি যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো। আমাদের যেহেতু ডেল্টা সাইটা খুব স্মল, তোমাদের জানা আছে যে থিটা যদি খুব স্মল হয়, সাইন থিটা ইজ ইকুইভ্যালেন্স টু থিটা and cos theta is equivalent to 1, এটা আমরা জানি। তো এখানে আমাদের যেহেতু ডেল্টা সাইটা খুবই স্মল, তাহলে cos of delta সাইটা 1 হয়ে যাবে, আর cos of delta সাই 1 হয়ে গেলে v plus delta v into 1 minus v divided by delta t। তাহলে আমরা পেয়ে যাব যেটা ভিটা কেটে যাবে, ভিটা কেটে গেলে আমরা পেয়ে যাব dv by dt as dv by dt, এবং সেক্ষেত্রে ডেল্টা t টেন্ডস টু 0, তাহলে আমরা এটাকে লিখতে পারবো dv by dt, ডেল্টা v by ডেল্টা t সেটা হবে dv by dt। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন সেটা আমরা পেয়ে গেলাম এক্সপ্রেশন হিসাবে ডিভি বাই ডিটি। দেখো শুধু ডিভি বাই ডিটি নয়, এটাকে আমরা যদি চেঞ্জ করি বলতে এখানে যেহেতু আমাদের এই লেন্থটাকে আর্ক লেন্থটাকে আমরা ডেল্টা এস নিয়েছি, তাহলে এস এ নিয়ে আসবো। তো এস এ নিয়ে আসতে চাইলে কি হবে ডিভি বাই ডিএস ইনটু ডিএস বাই ডিটি। তো ডিএস বাই ডিটি মানে ভি আমরা জানি, তো ডিএস বাই ডিটি যদি ভি হয় তাহলে ভি ডিভি ডিএস, তাহলে এটা হলো ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশনের এক্সপ্রেশন। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশনের এক্সপ্রেশন কি হলো ভি ডিভি ডিএস কিংবা ডিভি বাই ডিটি, এই আকারে আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের নরমাল কম্পোনেন্টের কথা যদি বলি, কিছু নেই, জাস্ট নরমাল কম্পোনেন্ট বললে এফএন দিয়ে ডিনোট করব, এবং এফএন দিয়ে ডিনোট করার সাথে সাথে আমাদের নরমাল কম্পোনেন্ট যেহেতু বলেছি,
তো নর্মাল কম্পোনেন্ট হলে আমাদের যখন এই পি বিন্দুতে ভেলোসিটিটা নিচ্ছি তার নর্মাল বরাবর কিন্তু আমরা কোনো ভেলোসিটি পাবো না। অর্থাৎ যখন চেঞ্জের কথা বলবো, এটা এফএন করেছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তখন ভি প্লাস ডেল্টা টির লম্ব বরাবর যে কম্পোনেন্টটা পাবো সেটা কি না সাইন হয়। তাহলে ভি প্লাস ডেল্টা ভি ইন্টু সাইন ডেল্টা সাইন। আর শুরুতে পি এর পার্পেন্ডিকুলার বরাবর কোনো ভেলোসিটি ছিল না, অর্থাৎ 0। তো আগের মতো যে ডেল্টা সাই যেহেতু স্মল, তাহলে সাইন ডেল্টা সাই সেটা ডেল্টা সাই এর সাথে ইকুয়াল হবে, তাই ইনটু ডেল্টা সাই মাইনাস 3। এবারে গুণ করে দিলে কি পাবো? ভি ইনটু ডেল্টা সাই বাই ডেল্টা টি। আমি এটা একটু উপরে লিখে দিচ্ছি, দেখো এখানটা আমরা কি পাচ্ছি না, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ভি ডেল্টা সাই বাই ডেল্টা টি। এবার দেখো এটাকে আমি লিখতে পারি, ভি তো ইন্ডিপেন্ডেন্ট অফ টি, তাহলে আমাদের ভিটা বাইরে চলে এলো, ডেল্টা টির সাথে ডিপেন্ড করছে না, ইনটু ডি সাই বাই ডিটি। এখন ডি সাই বাই ডিটি করে লাভ নেই, ডি সাই বাই ডিটি না আর কাজ করতে পারি, ভিটা বাইরে থাকলো, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা সাই বাই আছে তো এটাকে ডেল্টা সাই বাই ডেল্টা এস করে দাও, ইনটু ডেল্টা এস বাই ডেল্টা টি করে। অসুবিধা নেই। তোমাদের জানা আছে যে ডেল্টা এস বাই ডেল্টা সাই কাপ্পা কার্ভেচার, কাপ্পা সমান ছিল ডেল্টা এস বাই ডেল্টা সাই, এবং তার রেসিপ্রোকাল অর্থাৎ 1 বাই কাপ্পা, যেটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বলতাম, সেটা হচ্ছে ডেল্টা সাই বাই ডেল্টা এস বা ডি সাই বাই ডিএস। এখানে বসিয়ে দিলে ভি ইনটু এই অংশটা আমাদের কাছে হাজির হবে ডি সাই বাই ডিএস। ডি সাই বাই ডিএস মানে 1 বাই রো, আর ডিএস বাই ডিটি মানে হচ্ছে ভি। তাহলে আমরা পেয়ে যাবো ভি স্কয়ার বাই রো। তাহলে দুটো রেজাল্ট পেলাম, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাসিলারেশন, আর একটা পেলাম নরমাল কম্পোনেন্ট অফ অ্যাসিলারেশন, যেটাকে আমরা এফএন দিয়ে ডিনোট করলাম এবং পেলাম ভি স্কয়ার বাই রো। তো আমাদের এমসিকিউ এরকম হতে পারে যে ইফ এ পার্টিকেল মুভস ইন এ প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেন দ্য ট্যানজেনশিয়াল এন্ড নরমাল কম্পোনেন্ট অফ অ্যাসিলারেশন আর, বলে চারখানা অপশন দিলাম। একটাতে এই ট্যানজেনশিয়ালটাকে কারেক্ট দিলাম, নরমালটাকে ভুল দিলাম, একটাতে এটাকে ভুল দিলাম, ওটাকে কারেক্ট দিলাম, একটাতে দুটোকেই ঠিক দিলাম, আর একটা দুটোকে ভুল দিলাম, চারখানা অপশন হয়ে যাবে। তাহলে কি বললাম? If a particle moves in a Cartesian plane coordinate, then the tangential and normal component of acceleration will be, বলে চারখানা অপশন কিন্তু আমরা দিয়ে দিতে পারি। আর পাথ অফ দ্য পার্টিকেলের কথা তো আগেই বলেছি। তো এই ধরনের প্রবলেম, ছোট ছোট প্রবলেম যদি করা যায় সেগুলো আমাদেরকে করতে হবে, বা আমাদের দেখবো আমরা সেই ধরনের প্রবলেম গুলো। আচ্ছা, যেমন একটা প্রবলেম তোমার এখানে আছে, বেশ ভালো প্রবলেম, তাহলে আমরা দুটো এক্সপ্রেশন লিখে রাখলাম। তো কি বলা হচ্ছে না, পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই। A particle is acted on by a force parallel to the axis of y. Y axis এর প্যারালালে স্টার্ট করেছে, where acceleration is ky and is initially projected with the velocity a root k parallel to the axis of x. অনেক বড় প্রবলেম, parallel to the axis of x at a point where y equal to a. Then the path of the particle will be option A cardioid, option B catenary, option C an ellipse, option D a circle. তাহলে কি বলা আছে কোশ্চেনটা বুঝলেই হবে, কিছু নেই, দেখতে হয়তো অনেক বড় লাগছে কিন্তু ব্যাপারটা এত কিছু না। এই পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই ফোর্স প্যারালাল টু দা অ্যাক্সিস অফ y, y অ্যাক্সিস এর সমান্তরালে পার্টিকেলটা
অ্যাক্ট করছে বা কাজ করছে। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবং বলছে যে অ্যাসিলারেশনটা কে ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাসিলারেশনটা 0 and initially projected with the velocity y equal to a, y equal to a পয়েন্ট থেকে প্রজেক্ট করা হচ্ছে। তাহলে এইভাবে প্রজেক্ট করা হচ্ছে, এইভাবে পড়তে পারে বা এইভাবে প্রজেক্ট করা হচ্ছে, যাই হোক। প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ x অক্ষের সমান্তরাল বরাবর। then the particle will then the path of the particle will be a cardioid, a catenary, an ellipse and a circle, এইভাবে আছে। তো আমাদের যেহেতু x অ্যাক্সিস বরাবর ফোর্স নেই, তাহলে x ডবল ডট ইকুয়াল টু 0, তার মানে x ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে dx বাই dt ইকুয়াল টু কনস্ট্যান্ট। y অ্যাক্সিস বরাবর ফোর্স দেওয়া আছে ky, তাহলে y ডবল ডট ইকুয়াল টু ky, y ডবল ডট ইকুয়াল টু ky। এখন শুরুতে বলে দিয়েছিল কি না, শুরুতে বলে দিয়েছিল এ রুট কে ভেলোসিটি দিয়ে মুভ করা হচ্ছে। তাহলে এই জায়গাটাতে যদি বসিয়ে দেই, তাহলে এ রুট কে সমান c, তাহলে c সমান এ রুট কে বা x ডট সমান এ রুট কে, এটা আমরা কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছি। এবার দেখো y ডবল ডট ইকুয়াল টু আমাদের ky আছে, তাহলে y ডবল ডট ইকুয়াল টু ky। একটু আগে আমরা শিখেছি যে আমরা এই ধরনের, আমাদের অ্যাকচুয়ালি পাথ দরকার মানে dx বাই dt dy বাই dt পেয়ে গেলে ভাগ করে দিলেই হবে। অর্থাৎ anyhow we have to find out dy by dx and solving dy by dx the differential equation, we can easily get the path of the particle. তো x ডট এবং y ডট দরকার, তাদেরকে ভাগ করে দেওয়ার মাধ্যমে আমরা পাথটা পাবো। তো y x ডট পেয়ে গিয়েছি, বাট y ডট এখনো পাইনি। তো একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে এই ধরনের যদি ইকুয়েশন থাকে, তাকে আমরা যদি x ডবল ডট থাকতো তখন 2dx বাই dt দিয়ে গুণ করতাম, ঠিক একই ভাবে এখানে 2dy বাই dt দিয়ে গুণ করব। তো 2dy বাই dt দিয়ে গুণ করলে এটা আসবে d অফ y ডট স্কয়ার ইজ ইকুয়াল টু ky, আগে থেকে ছিল 2dy বাই dt অর্থাৎ 2y। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিলে y ডট স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার বাই 2, 2 কেটে গেল, তাহলে k ইনটু y স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। এবারে ইনিশিয়ালি আমাদের বলে দেওয়া ছিল যে কোথা থেকে স্টার্ট করেছি, অর্থাৎ আমরা কন্ডিশন গুলো বসিয়ে দিতে পারবো যে ইনিশিয়ালি y ডট ইকুয়াল টু 0 and y ইকুয়াল টু a বলে দেওয়া ছিল কোশ্চেনে, y ইকুয়াল টু a, y ডট ইকুয়াল টু 0। তো বসিয়ে দিলে আমরা কি পাবো, c এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, c এর ভ্যালুটা পেয়ে যাবো মাইনাস a স্কয়ার। তো c এর ভ্যালুটা মাইনাস k স্কয়ার, তো c এর ভ্যালুটা যদি মাইনাস k স্কয়ার পেয়ে যাই, তাহলে y ডট স্কয়ার সমান এটা পেলাম, তাহলে y ডট সমান পাবো রুট ওভার ওটা। তাহলে x ডট পেয়ে গিয়েছি, y ডট পেয়ে গিয়েছি, দুটোকে ভাগ করে দাও, তাহলে y ডট বাই x ডট, y ডট মানে dy বাই dt, x ডট মানে dy বাই dx বাই dt। তো এইটি মানে dy বাই dx করে দিতে পারি পরের লাইনে, dy বাই dx, তাহলে কি y ডট কে x ডট দিয়ে ভাগ হবে, ভাগ করে দেওয়ার পর আমি যদি ইন্টিগ্রেট করে দেই, খুব সুন্দর একটা কার্ভ আসবে এবং সেটা হবে ক্যাটিনারি হাইপারবোলিক দিয়ে আসবে, y ইকুয়াল টু a cos হাইপারবোলিক x বাই a। তো সেটা হবে আমাদের ক্যাটিনারি। এই ধরনের প্রবলেম গুলো আমরা ছোট ছোট করে দেবো তোমাদের, সেইগুলো করতে হবে। পাথ অফ দ্য পার্টিকেল। আচ্ছা, এবারে আমরা আজকে আমাদের লাস্ট আলোচনাতে আসছি, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন ইন পোলার কোড। পোলার পর্যন্ত আলোচনা করব, আগামীকাল আমরা এই পোলারের পথ থেকে অর্থাৎ সেন্ট্রাল অরবিট থেকে স্টার্ট করব। দেখো পোলার ফর্মে গেলে কি হচ্ছে, আমরা ইনিশিয়াল লাইন একটা ইউজ করি ওএক্স, পার্টিকেলটা এই পাথ বরাবর মুভ করছে, তো যে কোনো একটা পজিশন হচ্ছে পি, যেটাকে আমরা অরিজিনের সাথে কানেক্ট করেছি পি পয়েন্টটা, এবং এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে ওপি, ওপি সমান হচ্ছে আর, যেটাকে আমরা রেডিয়াস ভেক্টর বলি। এরপর হচ্ছে কিউ পয়েন্ট চলে গেল, কিউ পয়েন্ট যেখানে আমরা ও কিউ কে কানেক্ট করতে পারি, এটা হবে আমাদের আর প্লাস ডেল্টা, এবং এই অ্যাঙ্গেলটা হবে ডেল্টা থিটা, অর্থাৎ টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা প্লাস ডেল্টা থিটা। এখন এই পোলার কোঅর্ডিনেটে যেহেতু আমাদের আলোচনা করছি এবং এটা যেহেতু রেডিয়াস ভেক্টর, তো ভেলোসিটিটা এই রেডিয়াস বরাবর থাকতে পারে এবং এর পারপেন্ডিকুলার বরাবর থাকতে পারে, আবার কিউতেই থাকলো, কিউ থেকে আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ধরো এটাকে নাম দিয়ে দিলাম এন। তাহলে এখানে আমাদের চারটে জিনিস জানবো, একটা হচ্ছে রেডিয়াস বরাবর মানে যেটাকে আমরা রেডিয়াল বলছি, আর একটা রেডিয়াসের পারপেন্ডিকুলার বরাবর ডাইরেকশন যেটাকে আমরা ক্রস রেডিয়াল বলছি। তাহলে একটা রেডিয়াল ডাইরেকশন আর একটা ক্রস রেডিয়াল ডাইরেকশন। রেডিয়াল ডাইরেকশনে দুটো জিনিস জানবো, রেডিয়াল ভেলোসিটি, এক্সপ্রেশন গুলো আমাদের খুবই দরকার, প্রচুর কাজে লাগবে।
আর একটা আমার দরকার রেডিয়াল অ্যাসিলারেশন। ঠিক একইভাবে ক্রস রেডিয়ালের ক্ষেত্রে আমাদের ভেলোসিটি দরকার, ক্রস রেডিয়ালের ক্ষেত্রে আমাদের অ্যাসিলারেশন এক্সপ্রেশন দরকার। তো রেডিয়াল ভেলোসিটি মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস ভেক্টর বরাবর আমাদের ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জ। তো রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্টের চেঞ্জ মানে কি, স্টার্টিং আমাদের এই পি ওপি বরাবর ছিল, তারপর তো আমাদের এইটা আসছে সাম ইনস্ট্যান্ট ডেল্টা টি টাইমে। তাহলে রেডিয়াল বরাবর ভেলোসিটিকে যদি আমি ইউ দিয়ে চিহ্নিত করি, তাহলে ইউ ইকুয়াল টু কি হবে, আমাদের রেডিয়াস ভেক্টর বরাবর টি প্লাস ডেল্টা টি টাইমে ও কিউ গিয়েছিল, সেটাই আমাদের এখানে ড্র করেছি, সেটা হচ্ছে ও এন মাইনাস টি টাইমে যতটা গিয়েছে, টি টাইমে কতটা গেছে ওপি ডিভাইডেড বাই ডেল্টা টি। একটু খেয়াল করো, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই যে ওএন এবং আমাদের ও কিউর কথা যদি ভাবি, ওএন বাই ও কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের বেস বা ভূমি, এটা আমাদের হাইপোটেনিয়াস বা লম্ব। তো ভূমি বাই লম্ব, বেস বাই হাইপোটেনিয়াস কস। তো কস এটা যেহেতু থিটা, তাহলে এই ক্ষেত্রে পজিশনটা হচ্ছে আর প্লাস ডেল্টা এবং থিটা প্লাস ডেল্টা থিটা অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেলটা থিটা প্লাস ডেল্টা থিটা, অর্থাৎ কস অফ থিটা প্লাস ডেল্টা, সরি এই অ্যাঙ্গেলটা যে ডেল্টা থিটার জন্য, তাহলে এখানে হচ্ছে কস অফ ডেল্টা থিটা। আমরা এই শুধু এইটুকুর জন্য নিয়েছি, পুরোটা হলে থিটা প্লাস ডেল্টা থিটা আসছে। তাহলে ও এন এর মানটা কত আসছে, ও কিউ ইন্টু কস ডেল্টা থিটা। ও কিউ মানে কত, আর প্লাস ডেল্টা। তাহলে এখানে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 আছে, তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 আর প্লাস ডেল্টা আর ইন্টু কস অফ ডেল্টা থিটা মাইনাস ওপি, ওপি মানে স্টার্টিং এ আর ডিভাইডেড বাই ডেল্টা টি। তো আগের মতোই যে কস অফ ডেল্টা থিটাটা আমাদের 1 হবে, তো 1 বসালে আর আর কেটে যাবে, ডিআর বাই ডেল্টা আর বাই ডেল্টা টি, অর্থাৎ ডিআর বাই ডিটি। তাহলে ইউ সমান ডিআর বাই ডিটি। তো রেডিয়াল ভেলোসিটি আমরা পেলাম ডিআর বাই ডিটি। ঠিক একইভাবে ক্রস রেডিয়ালের কথা যদি ভাবি যে ভি, তাহলে কি হবে না, পারপেন্ডিকুলার ডাইরেকশনে টি প্লাস ডেল্টা টি টাইমে যতটা যাবে সেটা কিনা আমাদের পারপেন্ডিকুলার বরাবর কিউএন হবে এটা। আর শুরুতে ওপি বরাবর যদি পারপেন্ডিকুলার কথা ভাবি, ওখানে কিছু ছিল না, তার মানে 0। তো ঠিক আগের মতো আর প্লাস ডেল্টা আর, এটা আমাদের কি আসবে, এটা হবে আমাদের সাইন, তাহলে সাইন ডেল্টা থিটা মাইনাস 0 বাই ডেল্টা টি। তো সাইন ডেল্টা থিটা আমাদের ডেল্টা থিটা দেবে, আর ডেল্টা টি ডেল্টা আর এর সাথে ডেল্টা থিটার মাল্টিপ্লিকেশনটা নেব না, তো আর ইনটু ডেল্টা থিটা বাই ডেল্টা টি, সেটা আমাদের আসবে আর ডি থিটা বাই ডিটি, অর্থাৎ ভি ইকুয়াল টু আর ডি থিটা বাই ডিটি। এটা গেল আমাদের রেডিয়াল ভেলোসিটি এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি। এবার আমরা যদি অ্যাসিলারেশনের কথাটা বলি, তো রেডিয়াল অ্যাসিলারেশন ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন ঠিক একইভাবে চেঞ্জিং ভেলোসিটি আমরা করব, তখন আমাদের ভেলোসিটি গুলোর কথা ভাবতে হবে। স্টার্টিং এ ভি, টি প্লাস ডেল্টা টি ভি প্লাস ডেল্টা ভি করে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের রেডিয়াল অ্যাসিলারেশনের যে এক্সপ্রেশন আসবে খুব সুন্দর, মনে রাখবে d2 r বাই dt2 মাইনাস r d থিটা বাই dt হোল স্কয়ার। কারণ এই এক্সপ্রেশন গুলো ছাড়া আমরা সেন্ট্রাল অরবিটে যেতে পারবো না, বা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে পাথের ইকুয়েশন বের করতে পারবো না। ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন যেটাকে আমরা ডিনোট করতে পারি f থিটা দিয়ে, সেটা কি হবে না 1 বাই r d dt অফ r স্কয়ার d থিটা বাই dt। যখন তোমাদের সেন্ট্রাল অরবিটের কথা বলবো, তখন এই ক্রস রেডিয়াল অ্যাসিলারেশনটা ভ্যানিশ করে যাবে, আর ক্রস রেডিয়াল অ্যাসিলারেশনটা ভ্যানিশ করে, ক্রস রেডিয়াল কেন, ক্রস রেডিয়াল মানে কি রেডিয়াসের রেডিয়াল ভেক্টরের পারপেন্ডিকুলার বরাবর। তো আমাদের যেহেতু টুয়ার্ডস অরিজিন বা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে যেহেতু সেন্টারের দিকে ফোর্সটা কাজ করবে, সেক্ষেত্রে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ভেলোসিটি থাকবে না, মানে অ্যাসিলারেশন থাকবে না। তো সেটা 0 করে ddt বাই r স্কয়ার d থিটা বাই dt কে 0 করব, ইন্টিগ্রেট করলে পারে r স্কয়ার d থিটা বাই dt সমান কনস্ট্যান্ট আছে, h আছে, নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের। তো সেগুলো আমরা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে করব। তো এখন আমরা যেটা জানলাম যে রেডিয়াস ভেক্টর বরাবর রেডিয়াল ভেলোসিটি u ইকুয়াল টু dr বাই dt, ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি হচ্ছে r d থিটা বাই dt, রেডিয়াস বরাবর অ্যাসিলারেশনটা fr, ক্রস রেডিয়াল বরাবর এটা আমরা পেলাম।
এখানে একটা ছোট্ট প্রবলেম একটু আলোচনা করে নিই, তারপর আমরা আবার একটু এগোবো। যেমন ধরো একটা কোশ্চেন আছে এরকম যে এ পার্টিকেল, একটু কালিটা ভরে নিই, দেখা যাচ্ছে তো কালকেও কিন্তু আমাদের ডাইনামিক্সই হবে। যজন থাকো থাকো, ক্লাস করো, অসুবিধা কিছু নেই, আমি আবার শেষ করে দেবো, এটাই আমার টার্গেট। তারপরে তোমাদের আর বলতে পারবে না যে আমি শুরু করে শেষ করলাম না বা মাঝপথে ছেড়ে দিলাম, সেটা না। যত তাড়াতাড়ি পারি তোমাদের শেষটা কমপ্লিটটা করবে। আচ্ছা এবার দেখো। স্যার আমরা এই রেকর্ডিং গুলো পরে দেখতে পাবো তো? হ্যাঁ, থাকলে কেন পাবে না, আমি ডিলিট না করলে সব পাবে। স্যার আমি যদি করবেন না delete না করে দিই, আর যদি বের করে না দিই তাহলে সব পাবে। এই স্যার, particle describes a particle describes a curve, কাজে লাগবে, রেকর্ডিং গুলো অনেক কাজে লেগে যায়। আমি বললাম তোমাদের আগের দিনও বলেছি, আমি চেষ্টা করছি এগুলোকে ডাউনলোড করে ইউটিউবে আনলিস্টেড অবস্থা দিতে। তো তোমাদের কাছে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারবে, কারণ ইউটিউবে হলে নেটটা একটু কম খাবে। মানে আমি পাবলিক করব না, ইউটিউবে থাকবে, তাহলে কিন্তু নেটটা কম খাবে। কারণ তোমাদের সবসময় নাহলে এই টিচমিট খুলতে গেলে তো নেট লাগে, ভিডিও দেখতে গেলেও নেট লাগে, আর তোমরা ডাউনলোড করতে পারবেও না। এই পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ, তো সেখানে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো প্রত্যেকটা বোঝানো আলাদা করে। ওটা সময় লাগে, 1.5 ঘন্টার ভিডিও তো আপলোড করতে অনেক সময় লাগে। A particle describes a curve r equal to e to the power a into e to the power theta, আছে তোমাদের বইতেও আছে। A particle describes a curve r equal to a into e to the power theta by a into e to the power theta cot alpha নিতে পারি, যে বা এখানে আরো একটা কথা বলে দিতে পারে, r equal to a into e to the power theta না বলে a particle describes a curve এরকম বলে দিল যে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, তাহলে r equal to a into e to the power theta কিংবা r equal to a into e to the power theta cot alpha, এগুলো কিন্তু সবই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। তো তুমি যদি কার্ভটা না জানো তুমি ওখানেই থেমে গেলে। তাহলে r equal to a into e to the power theta with constant angular velocity, with constant angular velocity, with constant angular velocity, then the radial acceleration is, then the radial acceleration is option A varies as r, option B varies as 1 by r, এইভাবে option C varies as r square, এইভাবে আমি চারখানা অপশন দিতে পারি, অপশন ডি নান। তো পাঁচটা বলে দেওয়া আছে r equal to a into e to the power theta। আমার এই এক্সপ্রেশন চারখানা আমাকে একদম মুখস্থ করে রাখতে হবে যাতে করে আমার প্রবলেম গুলো করতে সুবিধা হয়। তো r equal to a into e to the power theta মানে dr by d theta বের করি আর dr by dt বের করি, যেটাই বের করি সমস্যা কিছু নেই। আর একটা জিনিস বলা আছে যে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি সবসময় d theta by dt, তো d theta by dt ইকুয়াল টু কিন্তু আমাদের কনস্ট্যান্ট দেওয়া আছে। তো r equal to a into e to the power theta আমরা এখান থেকে বের করতে পারি dr by dt, তো dr by dt equal to a into e to the power theta d theta by dt, তো d theta by dt করলে এখানে কি হবে, a into d by theta r আর d theta by dt c, তাহলে cr, তো cr আমরা এটা লিখতে পারি। এবার যদি d2r by dt2 ক্যালকুলেট করি, d2r by dt তাহলে কি c into r এর ডেরিভেটিভ মানে dr by dt, dr by dt, তো c into dr by dt মানে আবার cr, তাহলে c স্কয়ার r হয়ে যাবে। তো আমরা যদি ক্যালকুলেট করি, আমার চেয়েছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, অর্থাৎ এই জায়গাটায় যদি বসাই, এই জায়গাটাতে যদি বসাই d2r by dt2, d2r by dt2 মানে c স্কয়ার r মাইনাস r ইনটু d থিটা বাই dt মানে c, তার মানে সেটাও c স্কয়ার r, তাহলে কি হবে, আরেকটা অপশন দিতেই হবে, তাহলে আরেকটা অপশন আমাদের লাগবে 0, তাহলে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে 0। আবারও বলছি, তোমার যদি এরকম প্রবলেম থাকে যে এই পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ r equal to a into e to the power theta, কিংবা হয়তো বলে দিল যে r equal to a into e to the power theta cot alpha, কিংবা an equiangular spiral, তো সেক্ষেত্রে আমাদের উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি দেন দ্য রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ, তখন রেডিয়াল অ্যাক্সিলারেশন বলে দিল ভ্যারিজ এজ r, ভ্যারিজ এজ r স্কয়ার, ভ্যারিজ এজ 1 by r এন্ড 0, কোনটা হবে ঠিক, তো সেটা আমরা দেখালাম যে রেডিয়াল অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশন সেখানে বসিয়ে দেওয়ার ফলে সেটা আমাদের 0 হয়ে যাবে। ঠিক একই ভাবে যদি আমরা এখানে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কে চাইতাম, আমরা এখানে রেডিয়াল অ্যাক্সিলারেশন চেয়েছি, এখানে একটু চেঞ্জ করেছি, দেন ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ
অপশন এ ভ্যারিজ অ্যাজ আর এইভাবে দিলাম। একটা অপশন হতে জুড়ে দিলাম কনস্ট্যান্ট, এটা জিরো ছিল, ধরো দিয়ে দিলাম কনস্ট্যান্ট বলে একটা অপশন দিয়ে দিলাম। প্রথমেটা দিয়ে দিলাম এটা জিরো ছিল, জিরোই থাক, এটাকে ধরো কনস্ট্যান্ট দিয়ে দিলাম। তো ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কি হবে 1/r d dt অফ r স্কয়ার d থিটা বাই dt। তো আর d dt অফ r স্কয়ার টা r স্কয়ার থাকলো d থিটা বাই dt মানে c, তাহলে c r স্কয়ার, তাহলে d dt অফ c r স্কয়ার। তো আমরা যদি ক্যালকুলেট করি কি পাবো, তো f থিটা ইকুয়াল টু 1/r d dt অফ r স্কয়ার মানে c r স্কয়ার, এটা আমরা পাবো। তো c তো কনস্ট্যান্ট, c বাইরে বেরিয়ে এলো, 1/r আগে থেকে পড়েছিল, তাহলে 2r dr বাই dt, 2r dr বাই dt। তো r r কেটে যাচ্ছে, তাহলে 2c ইনটু dr বাই dt, 2c ইনটু dr বাই dt এই আকারে পাবো। তো 2c ইনটু dr বাই dt আকারে পেয়ে গেলে কি পাবো, কি বলতে পারবো, dr বাই dt টা কি পাবো, তাহলে 2c ইনটু dr বাই dt, dr বাই dt, dr বাই dt আবার হচ্ছে cr, তাহলে 2 সিআর হচ্ছে স্কয়ার। আমি যেটা পুছে দিয়েছি সেটাই হয়ে যাচ্ছে आंसर। তাহলে ভ্যারি যায় আর নাকি গো, হ্যাঁ স্যার। dr বাই dt জায়গায় cr বসিয়ে দিলাম, তাহলে 2c ইনটু cr মানে 2c স্কয়ার আর, তার মানে f থিটা ভ্যারি যায় আর, ঠিক আছে। হ্যাঁ স্যার। ধরো আরেকটা কোশ্চেন এরকম নিলাম, The particle describes a parabola r equal to a into sec square theta by 2। তোমরা জানো যে জিওমেট্রি যখন আমি করিয়েছিলাম যে এটা আসলে প্যারাবোলার ইকুয়েশন, সেটা আমি দেখিয়েছিলাম। তো r equal to a into sec square theta by 2, যাতে করে কি বলা হচ্ছে না ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, পার্টিকেল describes a parabola, a particle describes a parabola r equal to a sec square theta by 2 such that cross radial velocity is constant, cross radial velocity is constant, then the value of d2r by dt2 is option A varies as r, option B varies as 1/r, option C constant, option D none। দেখো আমি তিনখানা যে প্রবলেম আলোচনা করলাম সবই কিন্তু আমাদের অপশন গুলো সেম রেখে। তো যেটা দেওয়া আছে, প্রথমত দেওয়া আছে r equal to a sec square theta by 2। তো r equal to sec square theta by 2 দেওয়া থাকা মানে এখান থেকে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো ক্রস রেডিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, ক্রস রেডিয়াল ভেলোসিটি মানে r d theta by dt। তো r into d theta by dt টা কনস্ট্যান্ট কি দেওয়া আছে ধরে নিলাম। তো এখান থেকে আমি dr by dt বের করব, তারপর d2r by dt কে দেখাবো যে কি হবে। তো dr by dt a into sec square theta by 2 ডেরিভেটিভ 2 sec theta by 2 sec theta by 2 ডেরিভেটিভ sec theta tan theta, তাহলে 1 এর 2 একটা আসবে, 1 এর 2 into sec theta by 2 tan theta by 2 into d theta by dt। তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে a into tan theta by 2 into sec sec মিলে sec square theta by 2 into d theta by dt। একটু খেয়াল করো, এই যে a sec square theta by 2, a sec square theta by 2 এই জায়গাটা আমরা r বসিয়ে দিতে পারি, d theta by dt জায়গায় c by r বসিয়ে দিতে পারি, তাহলে কি পাবো tan theta by 2 r into c by r, তাহলে c tan theta by 2। তাহলে এটা গেল dr by dt। আমার দরকার d2r by dt, তাহলে d2r by dt কি হবে, অ্যাকচুয়ালি t এর সাপেক্ষে যেহেতু করছি আমরা কনস্ট্যান্ট ভ্যালু 0 করে দিতে পারি ডাইরেক্ট, নালে ভেঙে দেখাচ্ছি। দেখো d2r by dt2 সমান কি পেয়েছি c tan theta by 2, তাহলে c তে c পড়ে থাকলো, tan theta by 2 ডেরিভেটিভ হাফ ইনটু tan theta ডেরিভেটিভ sec square theta by 2 ইনটু d theta by dt, তাহলে c ইনটু 1 এর 2 ইনটু sec square theta by 2 এর মান হচ্ছে আমাদের r by a, d theta by dt এর মান হচ্ছে c by r, তাহলে r r কেটে গেলে c স্কয়ার বাই 2a। তো অনেকগুলো
আমরা কনস্ট্যান্ট দেওয়া আছে তাই কনস্ট্যান্ট লিখবো। যদি আমাদের সি স্কোয়ার বাই টু এ, সি স্কোয়ার বাই এ, সি স্কোয়ার এ বাই সি স্কোয়ার, টু এ বাই সি স্কোয়ার এইভাবেও আমাদের অপশন দেওয়া হয়, তাহলেও কিন্তু আমরা এই অপশন গুলোকে চেঞ্জ করতে পারি। এই অংশটা গেল আমাদের পিরাল ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে সরি, আমাদের রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল যে অংশটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারলাম। তো তোমরা এই জায়গাগুলো দেখবে। আর তাহলে চারখানা রেজাল্ট: রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাসিলারেশন, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন এবং তার রিলেটেড প্রবলেম আমাদের দত্তজানাতেও আছে, দত্তজানার বইতেও অনেক আছে, ঘোষ চক্রবর্তীতেও আছে। কেউ যদি মোল্লার বইটা কিনে থাকো সেই মোল্লার বইটাতেও আছে। সব ঘুরে ফিরে একই কাছাকাছি বই। এই দত্তজানাতে আমি যেটা করলাম, বিশেষ করে আমাদের 4 দাগের এক্সাম্পলটা আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি। তো ছোট ছোট প্রবলেম গুলো তোমাদেরকে খুঁজতে হবে। আর তোমরা তো মোটামুটি একটা এমসিকিউ বই, সে বংশীর হোক, তপতি হোক, সাঁতরা হোক, যে কোনো একটা ব্যবহার করছো, তো সেটা ধরেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এবার আমি দেখি বংশী বই, আর 2-1 মিনিট নেবো, বেশি সময় নেবো না, 2-4 মিনিট নেবো। দেখি বংশী বই কত পাতায় ডায়নামিক্স আছে শেষের দিকে। তো স্ট্যাটিক্স এ চলে গেছে দেখছি। প্রথম চ্যাপ্টারের প্রথম দিনে যা যা আলোচনা করেছি সেগুলো সবই আছে। একটা পেয়েছি এখানে, বলছে 106 কোশ্চেন, 640 পেজ একটা আছে, 640 পেজ। 640 পেজে একটা আছে যে বলছে the velocities of a particle along and perpendicular to the radius vector from a fixed origin are lambda r square and mu theta square। তার মানে রেডিয়াল ভেলোসিটি dr by dt সমান দেওয়া আছে ল্যামডা আর স্কোয়ার এবং আর ডি থিটা বাই ডিটি সেটা দেওয়া আছে মিউ ইনটু থিটা স্কোয়ার। কি চাওয়া হয়েছে? দেন দা ইকুয়েশন অফ দা পাথ। তো পাথ বের করা মানে কি না, আমাদের এই যে ডিআর বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, এদের মধ্যে যদি ভাগ করে দিই, ভাগ করে দিয়ে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তো দুটোকে ডিভিশন করে দিলে আমাদের কি পাবো না, দুটোকে ডিভিশন করে দিলে ডিআর বাই, এটা ভাগ করে দিচ্ছি, তাহলে আর ডি থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা আর স্কোয়ার বাই মিউ থিটা স্কোয়ার। অর্থাৎ আমরা আরো একটু সিম্পলিফাই করে নিই, তাহলে ডিআর বাই আর কিউব ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ইন্টু ডি থিটা বাই থিটা স্কোয়ার, এই আকারে পাচ্ছি। তো এবারে ইন্টিগ্রেট করে দিচ্ছি, তো ইন্টিগ্রেট করে দিলে কি পাবো, ইন্টিগ্রেশন যদি করে দেই মানে আর টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1/2 আর স্কোয়ার, মাইনাস 1/2 আর স্কোয়ার ইকুয়াল টু এখানে 1 বাই থিটা স্কোয়ার মানে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/x, তাহলে মাইনাস ল্যামডা বাই মিউ ইন্টু থিটা এই আকারে আসবে, প্লাস কোন একটা কনস্ট্যান্ট সি, বা এখানে তোমাদের হয়তো টাও দেওয়া আছে, এখানকার প্রবলেমে সেটা টাও আকারে দেওয়া আছে। তো আমি চাইলে এটাকে মাইনাস হিসাবে ট্রিট করতে পারি। তো মাইনাস হিসাবে ট্রিট করলে কি পাবো, বা প্লাস হিসাবে ট্রিট করলে কি পাবো দেখো। তো এটা প্লাসটাও নিলাম, ধরো এটাকে পাশে নিয়ে এলাম, তাহলে কি হবে ল্যামডা বাই মিউ ইন্টু থিটা, ল্যামডা বাই মিউ ইন্টু থিটা সমান হচ্ছে 1/2 আর স্কোয়ার প্লাস টাউ, এই আকারে পেলাম। এবার দেখো কাকে কি দিয়ে গুণ করলে কি ফর্মে আছে, দেখো ল্যামডা বাই থিটা ফর্মে আছে, তাহলে ল্যামডা বাই থিটা ইজ ইকুয়াল টু মিউ দিয়ে গুণ করে দিচ্ছি। তো এক কাজ করি, এটাকে সবসময় প্রথম থেকে সি নিয়ে নিচ্ছি, তাহলে মিউ দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে, আমার আসছে মিউ বাই 2 আর স্কোয়ার প্লাস প্লাস সি মিউ। এই সি মিউ কে আমরা কি করছি না, সি মিউ কে আমরা কনস্ট্যান্ট টাউ হিসাবে ট্রিট করে নিচ্ছি। তাহলে আমাদের যে কটা অপশন আছে এখানে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 106 অপশন ডি, অর্থাৎ এই অপশনটাই কারেক্ট, এখানে টাউ হিসাবে লেখা রয়েছে। তো এইভাবে আমরা অ্যান্সার গুলো করে নিতে পারি। আরো যেমন একটা আছে, দেখো তোমাদের ওই কোশ্চেন নাম্বার 104-এ আছে পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, and a velocity proportional to y parallel to x axis, এবং x axis বরাবর তোমার ভেলোসিটিটা y এর সাথে ভ্যারি করছে। দেন দা পার্টিকেল ডেসক্রাইবস দা পাথ। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ দা পাথ, বা পার্টিকেলটা যে পাথে মুভ করবে সেই পাথটা যদি আমরা পেতে চাই তাহলে আমরা কিভাবে পাবো। এগুলো খুবই ইজি, তোমার দেওয়া আছে x ডট x অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি অর্থাৎ dx বাই dt সমান y দেওয়া আছে, আর তোমার ওখান থেকে ক্যালকুলেট করে তুমি x ডট এবং y ডট যদি পেয়ে যাও
ওয়াই ডট কে এক্স ডট দিয়ে ভাগ করবে এবং সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করলেই যে পাথটা পাবে সেটা হলো আমাদের সলিউশন। এইভাবে ছোট ছোট প্রবলেম আপ টু তোমরা রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সিলারেশন এবং ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন পর্যন্ত দেখে নাও। কালকে আমরা আবার এর উপরে কিছু এমসিকিউ প্রবলেম আলোচনা করব এবং সাথে সাথে আমরা সেন্ট্রাল অরবিটে চলে যাব। সেন্ট্রাল অরবিট বা তথাকথিত বাকি যে অংশটা আছে সেটা আমরা। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। কারো কিছু কোশ্চেন থাকলে বলো, আর রিলেটেড এমসিকিউ বা যা কিছু দেওয়ার আমি কালকে দিচ্ছি, নাহলে কালকে পড়ানোর পর তো দেবই, যেমন আগের দিন দিয়েছিলাম। যদি প্রবলেম আটকে থাকে সেগুলোর মধ্যেও বলবে, না বললে তো আর করতে পারবো না, বলতে হবে। থিওরিটিক্যাল পার্টটার উপর আমি বেশি জোর দেবো, তারপর এমসিকিউ। বলো কারো কিছু বলার থাকলে। আর সোমবার দিন যে বাকি জিওমেট্রি পরীক্ষাটা নেওয়ার বাকি ছিল সেটা নিয়ে নেবো ভাবছি। আপাতত এই পর্যন্ত থাক। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, নাহলে এখানে শেষ।